আমি দৌড়াচ্ছি, পেছনে পুলিশ পড়ে আছে। দৌড়াতে দৌড়াতে একটা গলির ভিতরে ঢুকলাম, কিন্তু মনে হচ্ছে বাঁচতে পারলাম না, কারণ সামনেও পুলিশ দাঁড়িয়ে আছে। আশপাশ দিয়ে পালাবো সেটার উপায় নেই, ধরা এবার পড়তেই হবে। তুই এবার পালিয়ে যাবি কোথায় শুনি? তোকে যতবার ধরার চেষ্টা করেছি ততবার আমার হাত থেকে পালিয়েছিস। এবার তোর আর পালানোর কোনো সুযোগ নেই। কি করব ভাবছি, মনে হচ্ছে আবার জেলে যেতে হবে। দেখি পুলিশিনী পিস্তল তাক করে আমার দিকে এগিয়ে আসে। একে একে সবাই ঘিরে ধরেছে। বাজারের ব্যাগ রেখে হাত উপরে করে স্যারেন্ডার করলাম। পুলিশিনী এসে হ্যান্ডকাপ পরিয়ে বলল, এবার তুই পালাবি না? কি যে বলেন না ম্যাম, আপনার থেকে পালিয়ে বাঁচতে পারি বলেন? এমন কোনো চোর নেই যে আপনার কাছে ধরা পড়েনি। পুলিশিনী হাত ধরে টানছে, আমিও হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে বললাম, কি পারফিউম দিয়েছেন, অনেক সুন্দর ঘ্রাণ আসছে। তখন একটা পুলিশ পিঠের উপর মেরে বলল, তোর সাহস কত রে ম্যামের সাথে এমনভাবে কথা বলিস? তোকে আজকে তো উল্টো করে টাঙিয়ে পেটাবো। শালা তোর জন্য আমাকে কত যে কথা শোনাতে হয়েছে তার ঠিক নেই। দেখেন ম্যাম, আমি তো এবার কোনো কিছুই করিনি, তাহলে কেন ধরে নিয়ে যাচ্ছেন? না এবার এবার চুরি করেছি না কিছু করেছি, তাহলে কেন ধরে নিয়ে যাচ্ছেন? একটা বাসায় চুরি হয়েছে, আর চুরির দিন ওই বাসার আশেপাশে দেখা গেছে। আর চুপ থাক, না হলে এখানেই কেলানি দিব। আমি আর কিছু বললাম না, গাড়িতে উঠিয়ে বসালো। আর দুজন পুলিশ আমার পাশে বসলো, আর পুলিশিনী ম্যাম সামনে। আসেন, পরিচয় হয়ে নেই। আমি আকাশ। এত বড় করে পরিচয় দেওয়ার কিছুই নেই, বস্তিতে বড় হয়েছি। আর বাকিদের পরিচয় দেওয়ার কিছুই নেই, কারণ আমার কেউ নেই। আমাকে দেখার মতো কেউ নেই, আমাকে আটকানোর মতো কেউ নেই, কারণ আমি এতিম। বাবাকে দেখিনি, আমার জন্মের আগেই মারা গেছে। আর মাকে দেখেছি, কিন্তু যখন আমার 7 বছর বয়স তখন সেও অসুস্থতায় মারা যায়। আমি একজন চোর, পেট কিভাবে চলবে সেটা ভেবেই এটা ওটা চুরি করে খাওয়া শুরু করি। সেই যে চুরি করা শুরু, এটা আর বাদ দিতে পারিনি, অভ্যাস হয়ে গেছে। 2বার জেলে যাওয়া হয়েছে, এবার দিয়ে 3বার। স্যার, এই ঘড়িটা তো অনেক সুন্দর, কত টাকা নিয়েছে? এই একদম এদিকে নজর দিবি না। এটা যদি চুরি করেছিস তাহলে তোর হার একটাও আস্ত রাখবো না। তোর চুরি করার লেভেল অন্যরকম। কি যে বলেন স্যার, মনে হচ্ছে কাছের কেউ দিয়েছে, তাই খুব মায়া আছে। তোর জেনে কি হবে? চুপচাপ বসে থাকতে পারিস না? আর কিছু বললাম না, চুপচাপ বসে থাকলাম। একটু পরে থানায় এসে হাজতে ভরে দিল। ম্যাম, সত্যি আমি চুরি করিনি। এই, কেউ এটাকে চেয়ারে ভালো করে বাঁধেন, তারপর চুরির মাল কোথায় রেখেছে সেটা বের করেন। সত্যি বলছি ম্যাম, আমি চুরি করিনি। দুজন কনস্টেবল এসে টেবিলের উপর 4 পা হাত বাঁধল। তুই সময় থাকতে স্বীকার কররা, তাহলে মায়ের থেকে বেঁচে যাবে। না হলে এমনভাবে মারবো যে এই মায়ের কথা কখনো ভুলবি না। আমি যেহেতু চুরি করিনি সেহেতু জানবো কিভাবে? আর আমি কি একাই চুরি করি যে আমাকে ধরে নিয়ে এলেন? মারে মায়ের খাওয়া ছাড়া যে তুই স্বীকার করবি না সেটা জানি। 2টা পুলিশ আমার পায়ের তলায় মারতে লাগলো, ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি এবার চুরি করিনি তো স্বীকার করব কেন? আর জানবো কিভাবে যে কে চুরি করেছে? তো আর কি চুরি হয়ে যাওয়া মাল কোথায় আছে তাও বা জানবো কেমন করে? স্যার, সত্যি আমি জানি না কোথায় আছে। দেখ, বলে দে, না হলে কিন্তু আরও মারবো। স্যার, সত্যি বলছি, আমি কিছু জানি না কোথায় চুরি হওয়া মাল আছে। আবার মারতে শুরু করলো, পাটা টনটন ব্যথা করছে। যখন মারতে মারতে ক্লান্ত হয়ে গেল তখন লাঠি ফেলে বাইরে গিয়ে বলল, ম্যাডাম, অনেক মারলাম কিন্তু কোনোভাবেই স্বীকার করাতে পারলাম না। আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু স্বীকার করছে না। তোমাদের দিয়ে কিছুই হবে না, কিভাবে স্বীকার করাতে হয় সেটা শুধু দেখো। ম্যাডাম নেন, এবার আমার ওস্তাদকে ছেড়ে দেন। আর আপনার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি এভাবে ধরে নিয়ে আসতে পারেন না। এই, তোর থেকে আমাকে শিখতে হবে কোনটা ভুল আর কোনটা সঠিক। এইসব উকিলের জন্য অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। এই কনস্টেবল, ছেড়ে দাও ওটাকে। আমার মক্কেল নির্দোষ। কিছুদিন থেকে আমার মক্কেল তার বাসায় ছিল, কোথাও কিছু করেনি। আমার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে। এই, ছেড়ে দাও। একে ওকে না ধরে আসল অপরাধীকে ধরেন। ব্যর্থতা ঢাকাতে আসল অপরাধীকে না গ্রেপ্তার করে নির্দোষকে ধরে নিয়ে এসেছে। একটা কনস্টেবল এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল, তারপর আমাকে ধরে বাইরে নিয়ে এলো। শান্ত আমার কাছে এসে আমাকে ধরে বাইরে নিয়ে এলো। শালা,
এখন চুরি না করেও জেলে যেতে হচ্ছে। ওস্তাদ এখন এগুলো বাদ দিয়ে অন্য কাজ খুঁজে নাও, এমনভাবে আর কত মার খাবা? আরে এবার তো আমি কিছুই করিনি, কিন্তু এই পুলিশগুলো যে কেন আমাকে ধরে নিয়ে এলো বুঝলাম না। ও বাবা গো, কি ব্যথা করছে। তারপর একটা অটো নিয়ে চলে আসি বস্তিতে। শান্ত ওষুধ দিল আর পায়ে ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিল। তুই জানলি কিভাবে যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে? দবির ভাই আছে না, উনি আমাকে ফোন দিয়ে বলল, আর সাথে সাথে আমি উকিলের সাথে কথা বললাম আর তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করলাম। খুব ভালো করেছিস, কিন্তু আর একটু আগে করলে এই মার থেকে বাঁচতে পারতাম রে। ও মা, কি ব্যথা। আরে ওই বেটা উকিলকে পাচ্ছিলাম না, তাই দেরি। আচ্ছা ওস্তাদ, ডাক্তার ডাকবো কি? খুব বেশি ব্যথা হলে ওই ডাক্তার ভাইকে ডাকবো? আরে না, কয়েকদিন একটু সমস্যা হবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার ডাকতে গেলেই খরচ হবে বেশি, তার থেকে বরং এই কয়েকদিন বসে বসে খাই। পা তো ফুলে যাবে। আরে বাদ দে, তেমন কিছু হবে না। ফোন দিলে আসিস তাহলেই হবে। তারপর শান্ত কিছুক্ষণ থেকে চলে যায়। আমি ফোন টিপে থাকি আর ভাবতে থাকি কি করব। না, এগুলো ছেড়েই দিই, অন্য কাজ খুঁজে। শান্তর কথা বলি, এটাও এতিম, সবসময় আমার সাথেই থাকে। আমার থেকে একটু ছোট আর ওস্তাদ ওস্তাদ বলে ডাকে, কারণ চুরি করা আমি ওকে শিখিয়েছি। 5 দিন পরে দুপুরে আমি আর শান্ত টং দোকানে বসে আছি আর ভাবছি কি করব, মানে কি কাজ করব সেটা। কি রে, কি করা যায়? আমি তো আমার জন্য একটা গ্যারেজে কাজের কথা বলছিলাম, দেখা যাক কি বলে। তুই তোর জন্য শুধু কাজ দেখলি, এটা পারলি তুই? তুই আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় কাজ করতে পারবি? আরে বস, এত ইমোশনাল হচ্ছ কেন? ওখানে যদি একজন কাজের লোক লাগে তো আমি কি করব? আচ্ছা, আর কোনো কাজের খোঁজ পেলে তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে। আর তুই কবে থেকে আমার থেকে আলাদা হচ্ছিস? এমনভাবে বলো কেন? সকাল থেকে 1টা পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। কত টাকা করে দিবে? 9,000 টাকা করে দিবে বলেছে, এটাই অনেক টাকা। ও আচ্ছা, অনেক কাজ করা লাগবে তো। টাকা তো কষ্ট করেই কামাতে হয়। ঘটনা কি রে, আজকে দেখি বড় বড় কথা বলিস। এত সব কিছু শিখলি কিভাবে? আরে আশেপাশে থেকে শিখে গেছি। আচ্ছা ওস্তাদ, বিয়ে করবে না? একটা বাবি নিয়ে এসে তারপর রান্না করে আমাদের খাওয়াবে। মানে তুই আমার বউয়ের সাথে লাইন মারবি, তাই তো? তার জন্য বিয়ের কথা বলছিস, বউয়ের কথা বলছিস? আরে না ওস্তাদ, বাবি হচ্ছে মায়ের মতো। কেন এমন করতে যাব? এমন কিছু হবার আগে যেন আমার মৃত্যু হয়। বাহ, তোর কথা পছন্দ হলো, এই জন্য তোকে আমার এত পছন্দ হয়। আচ্ছা, দুপুরে খেয়েছিস? চল দুজন আজকে ভালো মন্দ খেয়ে আসি। চলো তাহলে, অনেক দিন ভালো মন্দ খাওয়া হয় না। আচ্ছা চল। তারপর দুজনে একটা হোটেলে এলাম, এসে পোলাও আর গরুর মাংস খেয়ে বেরিয়ে এলাম। এখন কি করবি? চলো তোমার জন্য কাজ খুঁজি, দেখি কোথায় কাজ খুঁজে পাওয়া যায় কি না। চল। তারপর আমি আর শান্ত বেরিয়ে পড়লাম কাজের খোঁজে, কিন্তু এত খুঁজে কোনো কাজ পেলাম না। বাপরে, এত কঠিন। কঠিন তো হবে ওস্তাদ। ওস্তাদ, ভাবছি আমি বিয়ে করব। হ্যাঁ, এত তাড়াতাড়ি বিয়ে? তোর বয়স মাত্র 19 হলো। তো কি হয়েছে, এখন কাজ পেয়েছি, একটা মেয়েকেও পছন্দ, তাই ভাবছি বিয়েটা করে নিব। ওই যে মানসুর আলী আছে না, ওনার মেয়ের সাথে। তোর সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল? বাহ, ভালোই তো, তোরই কপাল রে। তাই বলছি, তুমিও একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। আমাকে কে মেয়ে দিবে শুনি? তুই বিয়ে কর, তারপর ভেবে দেখব। তারপর দুজনে কথা বলতে বলতে একটা চায়ের দোকানে এসে বসলাম। কাজ খুঁজতে খুঁজতে বিকেল হয়ে গেছে। চাওয়ালা 2 কাপ চা দিল, চা খেয়ে বাইরে এলাম। এখন কি করবি? আমি তো ওই মেয়েটার সাথে দেখা করতে যাব। আচ্ছা থাকো, এখন আমি যাই। আচ্ছা যা তাহলে। শান্ত চলে গেল। আমি এদিকে সেদিকে ঘুরে এখানে ওখানে আড্ডা দিয়ে বাড়িতে এলাম। এমনভাবে কয়েকদিন গেল। শান্ত ইতিমধ্যে যে গ্যারেজে কাজের কথা বলছিল ওখানে কাজ করা শুরু করে দিয়েছে। আমি এখন পর্যন্ত কোনো কাজ পেলাম না। শালা কাজ খোঁজার মুখের কথা নয়, এত হ্যাপা জানা ছিল না। এই শোন, শান্ত বলছি, তুই কাজ করছিস? চুরি ছেড়ে দিয়েছিস নাকি? আরে অনেক দিন থেকে এইসব করি না, তারপরেও পুলিশ আমাকে এসেই টার্গেট করছে। আচ্ছা, তোমার খোঁজে কোনো কাজ আছে নাকি?
আছে, কিন্তু তোকে কি নেবে যদি তুই টাকা ক্যাশ থেকে মেরে দিস? চোর আছে, কিন্তু যেই থালায় খাই সেটা ফুটো করি না। আর আমার ভরসায় ক্যাশ রেখে গেল না। আচ্ছা তুমি বলো এটা কোথায়? এটা থানার পাশে যেই মেয়ের হোটেল আছে না, ওইটা। কাজের ছেলে খুঁজছিল, যদি তুই কাজ করিস তাহলে বিকেলে যেয়ে দেখা করতে পারিস। আমি এখনই যাব। আচ্ছা থাকো, আমি ঘুরে আসছি ওখান থেকে। আমি কাজ খুঁজে নিলাম, কিন্তু তুই আমাকে কিছু বকশিস দিবি না? এখনও কাজ পেলাম না, শিওর না কাজ হবে কি না তাও জানা নেই। তার আগে তুমি বকশিস চাইছো? আগে কাজ পেয়ে নিই, তারপর কিছু পেলে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ওখান থেকে অটোতে করে চলে আসি থানার সামনে। হোটেলে এলাম, এসে মালিকের সাথে কথা বলতে বলতে কাজের লোক নাকি নিয়ে নিয়েছে। কেমনটা লাগে, কোনো রকম কাজের সন্ধান পেলাম কিন্তু কাজটা পেলাম না। হোটেল থেকে বেরিয়ে চলে আসি বাইরে, তখন একজন ডাক দিয়ে দিল। গিয়ে বললাম, জি বলেন। আমার একজন কাজের লোক লাগবে, মাসে 7,000 দিব, আর 3 বার খাবার। কাজ করলে বল। একটু ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে করব, কিন্তু কবে থেকে কাজে আসবো? আগামীকাল থেকেই আসিস, কারণ আমার একজন লোক কম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাক এক জায়গায় তো কাজটা হলো। আগামীকাল সকাল সকাল চলে আসবি কাজে। আচ্ছা, তারপর ওখান থেকে চলে আসি বাজারে। বাজারে এসে খেয়ে বাড়িতে আস্তে আস্তে ধবির ভাইয়ের সাথে দেখা। এই ভাই, তুমি এমন একজনের কাছে পাঠালে কি বলবো। কেন হয়েছে? গিয়ে কথা বলতেই বলে কাজের লোক রেখে দিয়েছে। এটা কোনো কথা হলো? ও লোক পেয়েছে, আমাকে জানাবে না? আচ্ছা, আর কাজের খোঁজ পেলে তোকে জানাবো। তোমাকে আর খুঁজতে হবে না। আমি হোটেল থেকে বেরিয়ে আসতে যাব, তখন পাশের হোটেল থেকে ডেকে বলে কাজের লোক লাগবে। ওখানে হ্যাঁ বলে চলে এলাম। ভালো করেছিস, ওখানে তাহলে কাজ কর। আচ্ছা ঠিক আছে, যাই এখন গিয়ে একটু ঘুমাই। তারপর চলে এলাম বাড়িতে। সব জায়গায় দালালে ভর্তি। বাড়িতে এসে লম্বা একটা ঘুম দিলাম। রাতে, কিরে তোর কাজ শেষ? হ্যাঁ ভাই, তোমার কাজের কি খবর? কোনো কাজ খুঁজে পেয়েছো? দবির ভাই এক জায়গায় পাঠালো, কিন্তু ওখানে কাজ পাইনি। পেলাম তার পাশের হোটেলে। থানার সামনে বিসমিল্লা হোটেল আছে না, ওখানে। বাহ, ভালোই তো। আচ্ছা, তুমি তাহলে এই খুশিতে খাওয়াবে না? তুই আবার কি খাবে? আবার ভালো মন্দ কিছু খাওয়াও। চল, ওখান থেকে একটা রেস্টুরেন্টে এলাম। দুজন খেয়ে নিজ নিজ বাসায় চলে আসি। তার পরের দিন যথারীতি চলে আসি হোটেলে। শুরু হলো কাজ। আকাশ, থানায় এই প্যাকেটগুলো দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসি। বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে থানার ভিতরে এলাম। কিরে, তুই আবার এই কাজ কখন থেকে শুরু করেছিস? চুরি কি ছেড়ে দিলে? জি স্যার, ভাবছি এখন থেকে কাজ করে খাবো। ভেতরে এসে বললাম, ম্যাডাম এগুলো কোথায় রাখবো? কিরে, তুই আবার এই কাজ কখন থেকে করছিস? আবার নতুন করে প্ল্যান করছিস নাকি? কি যে বলেন না ম্যাম, আমি ওইসব চুরি 1 মাস আগে ছেড়ে দিয়েছি। শুধু শুধু আপনার আমাকে ধরে নিয়ে এসে মারলেন। তোকে এখানে দেখেই সন্দেহ ছিল, কিন্তু আসলে অপরাধী ধরতে পেরেছি, আর চুরি ছেড়ে দিয়েছি শুনে খুশি হল। জি ম্যাডাম। তারপর ওখান থেকে চলে হোটেলে এলাম। এমনভাবে 2 মাস কেটে গেল। পুলিশিনী ম্যাম হোটেলে দুপুরে খাবার খেতে এসেছে, তখন আমাকে ইশারা করে তার কাছে ডাকলো। তুই কখন ফ্রি আছিস? কেন ম্যাম? তোকে একটা কাজ দেবো, তাই। তুই কখন ফ্রি আছিস বল। একটু একটু কথা বলে কাজ কম হলেই বলতে পারবো, বেশি কিছু বললে রাতে। আপনি রাত 9টার পর বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোর ফোন নাম্বার থাকলে সেটা দে, আমি তোকে ফোন দিয়ে ডেকে নেব। আচ্ছা নেন। তারপর পুলিশিনী ম্যামকে নাম্বার দিলাম। উনি খাওয়া শেষ করে চলে গেল। আমি এটা নিয়ে ভাবতে ভাবতে কাজ করতে লাগলাম যে উনি আমাকে কি কাজ দেবেন। এখন রাত 9:40 বাজে, তাই ভাবছি বাড়ি যাব। না, যাব না, কিন্তু এই পুলিশিনী ডাকবে কোথায়? আবার বাড়ি থেকে আসবো? বাড়ি তো এখান থেকে 20 মিনিটের রাস্তা। ধুর, কী যে করব বুঝতে পারছি না। আচ্ছা, কোন নাম্বার থেকে ফোন দিয়েছিল? নাম্বারটা খুঁজে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আবার দিলাম, তখন রিসিভ করে। রিসিভ করতেই বললাম, ম্যাম কোথায় আপনি? আমি কোথায় আসব? তোর কাজ শেষ হয়ে গেছে? জি ম্যাম, আমি কোথায় আসব? তুই স্কুলের ওখানে আয়, আমি আসছি। আচ্ছা। তারপর ম্যাম ফোন রেখে দেয়। আমিও ম্যামের কথা মতো একটা অটোতে উঠে স্কুলের কাছে এসে নেমে যাই। তারপর একটু হেঁটে স্কুলের কাছে এলাম। দাঁড়িয়ে থাকতে থাকতেই শান্ত ফোন দিল। রিসিভ করতেই বলে, ওস্তাদ কোথায় তুমি? এতক্ষণে তো তুমি চলে আসো। একটা কাজে আছি, তোকে পরে বলবো।
আচ্ছা থাক তুই, আমি তোকে পরে বলবো। ওস্তাদ তুমি ভুল পথে পা বাড়ালে না তো? আমার তো কেমন সন্দেহ হচ্ছে, তাই বললাম এবার বিয়ে করো। তুই মায়ের খাবি, শুধু উল্টাপাল্টা কথা বলিস। ফোন রাখ বলেই ফোনটা কেটে দিলাম। একটু পরে ম্যাম আসলো। বললাম, জি ম্যাম বলেন, কী জন্য ডাকলেন? তুই আমাকে একটা কাজ করে দে। আমার মনে হলো তুই পারবি, তাই তোকেই বলছি। আর তুই তো এসবের ওস্তাদ। জি ম্যাম বলেন, কী কাজ করব? আপনার জন্য কি করতে পারি? শোন, কিছুদিন আগে একটা কেস আমার কাছে আসে। আমি ভাবলাম হয়তো খুব সহজেই সলভ করে নেব, কিন্তু আমি ব্যর্থ। কোনো অ্যাকশন নিতেই পারলাম না। তার আগেই উপর মহল থেকে বলল আমি যেন কোনো অ্যাকশন না নিই। কিন্তু আমাকে এগুলো কেন বলছেন? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমার মতো চোর কিভাবে আপনার কাছে আসবে শুনি? তুই পারবি, তাই তো তোর কাছে এসেছি। আমার জন্য তোকে চুরি করতে হবে। দেখেন ম্যাম, আর এগুলো করতে পারবো না। আমি এইসব চুরি ছেড়ে দিয়েছি। আপনারা চুরি করলে ধরে নিয়ে যান, আর আপনারা এবার চুরি করতে বলেন। আর আপনি যেহেতু এই কথা বলছেন, তাহলে মনে হচ্ছে এই কাজ সহজ হবে না। অনেক ঝামেলা আছে, অনেক বিপদ আছে। তুই শুধু আমাকে কাজটা করে দে, আমি তোর কথা কাউকে বলবো না। শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না। আচ্ছা তুই আমার সাথে আয়, একটা জিনিস তোকে দেখাই, তারপরে তোর ইচ্ছে। আচ্ছা চলেন। পুলিশিনী ম্যাম গাড়িতে উঠে আমাকে গাড়িতে উঠতে বলল, তাই গিয়ে উঠলাম। পুলিশিনী আর কিছু বলল না, আমিও কিছু বললাম না। একটু পরে হাসপাতালে এসে থামলো, নেমে আমাকে তার পিছনে ডাকলো। তাই আমিও তার পিছু পিছু আসতে লাগলাম। তার সাথে সাথে একটা কেবিনে এলাম। দেখি একটা মেয়েকে অক্সিজেন মাস্ক পরে আছে, মুখে অনেক কেটে যাবার দাগ আছে। এখানে কেন নিয়ে এলেন? মেয়েটাকে দেখেছিস? মেয়েটা ইতিম, এই পৃথিবীতে ওর কেউ নেই। এবার ক্লাস 10-এ পড়ে। হয়তো অনেক আশা, অনেক স্বপ্ন আছে, কিন্তু মেয়েটার স্বপ্ন, আশা সব কিছু নিতে বসেছে। মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে আর হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু কোনো একভাবে বেঁচেও গেছে। রাতে ডিউটি শেষ করে যখন বাসায় ফিরছিলাম, তখন এই মেয়েটাকে মেহগনি বাগান আছে না, ওইখানে পাই। মেয়েটার তখন জ্ঞান ছিল না। আমি হাসপাতালে এসে ভর্তি করাই। যখন জ্ঞান ফিরে আসে, তখন তাকে জিজ্ঞেস করি যে ওর এরকম অবস্থা কে বা কারা করেছে। তারপর ওর সাথে কী কী হয়েছে সব কিছুই বলে। এগুলোর সাথে এখানে একজন পাতি নেতার ছেলে সহ আরও কয়েকজন জড়িত। আমি বাদী হয়ে থানায় একটা মামলার দায় করি, কিন্তু ওদের ধরতে গিয়ে পিছু হটতে হয়েছে। পিছু হটতে হলো কেন? আপনি পুলিশ, আপনাকে বাধা দিবে কে? তারা কি এতটাই শক্তিশালী? যদি না হয় তাহলে কিভাবে এমপির থেকে ফোন আসে সে আমি এই কেস নিয়ে যেন কিছুই না করি? শুধু কি তাই, মেয়েটা বলে ওর মা বাবাকে নাকি তারাই হত্যা করেছে। আপনি পুলিশ হয়ে একজন এমপিকে ভয় পাচ্ছেন? আপনার পুলিশ বাহিনী এতটা দুর্বল? একজন এমপিকে দেখে ভয় পেয়ে কেস থেকে পিছু সরছেন? ওদের ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ছেড়ে দিতে হয়েছে। বলেছে মেয়েটার স্বীকারোক্তি নিয়ে শুধু হবে না, আরও প্রমাণ চাই। ডিএনএ টেস্ট সহ সব করা হয়েছে, তাও কাজ হচ্ছে না। আর কী প্রমাণ করব বুঝতে পারছি না। আমি প্রমাণ জোগাড় করতে পারছি না। যেই বাড়িতে এই ঘটনা ঘটেছে সেখানে ঢুকতে পারছি না, সেটা নাকি এই মেয়েটার। কি আজব, এটা কোনো কথা হলো? তোকে কীভাবে যে বোঝাই, আমরা চেয়েও অনেক কিছু করতে পারি না। ওই বাড়িতে সিসিটিভি আছে, তার মানে কম্পিউটারে আছে। যদি হার্ড ডিস্কটা পেতাম তাহলে অনেক ভালো হতো। তুই কোনোভাবে এটা এনে দিতে পারবি? যেখানে আপনারা যেতে পারেননি সেখানে আমি কিভাবে পারবো? আমি কিছু করতে পারবো না। মেয়েটাকে দেখে তোর একটুও মায়া হয় না? হলেও আমার কিছু করার নেই। আপনি অন্য কাউকে বলেন, এগুলো কাজে এক্সপার্ট অনেকেই আছে। আপনি তাদের কাউকে বলেন। আমি এখন যাই, বাড়িতে গিয়ে ঘুমাতে হবে, আবার সকালে উঠে কাজে আসতে হবে। বলেই পিছু ঘুরে চলে আসতে যাব, তখন যদি তোর আপন বোন হতো তাহলে কি তুই এমনভাবে চলে যেতে পারতি? আমি পারছি না দেখেই তোকে বলছি, না হলে কি তোকে বলতাম? আমার টিমের কয়েকজন তাদের সাথে জড়িত, অনেক কথাই তাদের ফাঁস করে দিচ্ছে। পুলিশিনীর কথা শুনে দাঁড়িয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। এগুলো ছেড়ে দিব ভাবছি, কিন্তু মনে হচ্ছে আর ছাড়তে পারলাম না। আমাকে ওই বাসা দেখিয়ে দেন, আর কোন ঘরে এইসব কিছু পাওয়া যাবে বলেন। ধন্যবাদ, চল আমার সাথে। আমার কথা যেন কেউ না জানে। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। তোর কথা কেউ জানবে না। আচ্ছা আমার সাথে চল, তোকে ওই বাসা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তারপর পুলিশিনী ম্যামের সাথে চলে এলাম ওই বাড়ির সামনে। পুলিশিনী দূর থেকে বাড়িটা দেখিয়ে বলল, ওই বাসাটা দেখছিস ওটা, আর ওই রুমটা দেখছিস, ওই রুমে নাকি কম্পিউটার আছে। আচ্ছা ঠিক আছে, এখন চলেন।
আমাকে 2 দিন সময় দেন, আপনার কাজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি শেষ কর। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু খবর দিয়ে সাহায্য করেন। তারপর পুলিশের কাছ থেকে কিছু জানলাম, যেমন বাসায় লোকজন কতজন থাকে এইসব। ওখান থেকে চলে এলাম, পুলিশের নামিয়ে দিয়ে যেতে যাবে, তখন বললাম আপনার কাজ আগামীকাল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার ধরা পড়িস না, সাবধানে কাজ করিস। ওখানে পাহারাদার একটা কুকুরও আছে। আচ্ছা আমি দেখছি কিভাবে কি করা যায়। আপনি আমার সাথে আর যোগাযোগ করিয়েন না, কাজ হয়ে গেলে আমি আপনাকে জানাবো। পুলিশে নিয়ে চলে গেল। আমি বাড়িতে এসে শুয়ে ভাবতে থাকলাম কিভাবে কি করা যায়। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে, এই শোন, একটা কুকুরকে কিভাবে বাগে আনা যায় বলতো? কেন ওস্তাদ, কুকুরকে বসে এনে কি করবা শুনি? দরকার আছে। কুকুরকে কি মাংসের লোভ দেখে কিছুক্ষণ চুপ করে রাখা যাবে? যেতে পারে, কুকুর পাহারা দিচ্ছে মানে ওখানে দামি কিছু আছে, আর ভালো পাহারা দেওয়ার জন্য অনেক কিছুই আছে, যেমন সিসিটিভি, তারপর মানুষ পাহারা দিচ্ছে, আরও অনেক কিছু। আর না, তেমন কিছু নেই, শুধু কুকুরকে কিভাবে কিছুক্ষণের জন্য চুপ করে রাখা যায় বল। মাংসের লোভ দেখিয়ে আর মাংসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে কুকুরটা ঘুমিয়ে গেলে তো মনে করো আর সমস্যা নেই। তোকে অনেক ধন্যবাদ। আমার মাথায় কী জন্য যে আসেনি এটা, সে যাই হোক, আমি এখন যাই। ওস্তাদ, তুমি না এগুলো বাদ দিয়েছ, তারপরেও এইসব কেন করবা? করতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে করতে হবে। আচ্ছা থাক, তোকে পরে সব বলবো। আর এগুলোর মধ্যে তোকে জড়াতে চাই না, তাই তোকে কিছু করতে বলবো না, সব কিছু নিজেই করব। তারপর কাজে চলে আসি। এমনভাবে সময় কেটে গেল। রাতে হোটেল থেকে কয়েকটা মাংস নিলাম, আর এর ভিতরে পরিচিত একজনের থেকে কড়া দেখে ঘুমের ওষুধ নিয়েছিলাম। তারপর রাত 2টার সময় মাংসের সাথে ওষুধের গুঁড়োগুলো মিশিয়ে চলে এলাম ওই বাসার পাশে। এখন রাত 1টা বাজে। দেখি কুকুরটা শুয়ে আছে। আমি ওর সামনে এক টুকরো মাংস চালিয়ে দিতেই উঠে গেল। মাংসটা শুকছে কিন্তু খাচ্ছে না। আব্বে খাও। আবার আরেকটা দিলাম, তাও খেলো না। শালা কি ওষুধের কারণে খাচ্ছে না? আচ্ছা, যেটার ভিতরে ওষুধ দিয়েছি ওটা খায় কিনা দেখি। দিলাম ওটা চালিয়ে, ওটা খেয়ে নিল। এখন অপেক্ষা করতে হবে কখন ঘুমায়। একটু পরে ঘুমিয়ে পড়ে। তারপর দেয়াল টপকে বাসার ভিতরে ঢুকে পড়ি। সিসিটিভি ফুটেজ নিয়ে চিন্তা করছি না, কারণ এগুলো সরাতে এসেছে। তারপর অনেক সাবধানতার সাথে যে রুমে কম্পিউটার আছে ওটাতে এসে হার্ড ডিস্ক আর এসএসডি কার্ড খুলে আবার ওই বাসা থেকে বেরিয়ে আসি। যাক, কোনো ঝামেলা হয়নি। বুঝলাম না এই পুলিশিনি কেন এগুলো চুরি করালো। বাসায় চলে আসি, এসে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ম্যাডামের নাম্বার খুঁজে ফোন দিলাম। প্রথমবার ফোন দিতেই রিসিভ করলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলো, কাজ শেষ হয়েছে? জি ম্যাম। আপনি এগুলো কখন নেবেন? তুমি ওগুলো তোমার সাথে করে নিয়ে এসো। জি ম্যাম, আমি এখনই বের হব। আপনি আমার সাথে হোটেলের সামনে আসবেন, তাহলেই হবে। তারপর ফোন কেটে দিয়ে রেডি হয়ে একটা ব্যাগে করে নিয়ে চলে আসি। তারপর ওগুলো পুলিশিনি নিয়ে চলে যায়। আমিও আমার কাজে মন দিলাম। এমনভাবে কয়েকদিন গেল। পুলিশিনি প্রতিদিনের মতো আজকেও খেতে এসেছে। তবে আজকে কেমন খুশি খুশি লাগছে। কি ব্যাপার ম্যাম, আজকে আপনাকে অনেক খুশি খুশি লাগছে? তোমাকে ধন্যবাদ। তোমার জন্য মেয়েটা ন্যায় বিচার পেয়েছে। যেহেতু ওই বাসার সব ঘটনা ঘটেছিল, সেহেতু সব ফুটেজ রেকর্ড হয়েছিল। তারা ভাবেনি যে এটা কেউ চুরি করতে পারে। তোমার জন্য সব কিছুই হয়েছে, তাই তোমাকে অনেক ধন্যবাদ। ও আচ্ছা, ভালো তো, কিন্তু এরপরে আর কোনো কাজ দিতে পারবো না। এই তোর আর কোনো কাজ নেই? একজনের কাছে এমনভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আচ্ছা থাকেন, মালিক রেগে গেছে। তারপর কাজ করতে লাগলাম। পুলিশ এনে খেয়ে চলে গেল, আর আমিও আমার মতো কাজ করতে লাগলাম। রাতে একজনকে আমার পছন্দ হয়েছে। ও ওস্তাদ, তো মেয়েটা কি শুনি? মেয়েটা কি জানে তুমি তাকে পছন্দ করো? আর না, এই কথা জানলে বা বুঝতে পারলে আমার কপালে দুঃখ আছে। এটা ভালোবাসা না রে পাগলা, এটা অনেক বড় অপরাধ। ভালোবাসা অপরাধ কেন হবে শুনি? কি ভুলভাল বলো ওস্তাদ। অবশ্যই অপরাধ। যদি তুই তোর থেকে সুন্দর কাউকে ভালোবাসিস তাহলে তুই অপরাধী। যদি তুই তোর থেকে বেশি শিক্ষিত কাউকে ভালোবাসিস তাহলেও তুই অপরাধী। তুই যদি তোর থেকে বড়লোক কাউকে ভালোবাসিস তাহলেও তুই অপরাধী। তুই যদি বেকার হয়ে চাকরিজীবী কাউকে ভালোবাসিস তাহলেও তুই অপরাধী। ওস্তাদ, মনে হচ্ছে বড়লোকের মেয়েকে পছন্দ করেছে। তাহলে বস ভুলে যাও,
ওগুলো তোমার থেকে যোজন যোজন দূরে। সে থাকে আলিশান বাড়িতে আর তুমি থাকো বস্তিতে কুড়ে গড়ে। যদি মেয়েটা জানে তাহলে তোমাকে জোতাবে ওস্তাদ। তার জন্য তো বলবো না, শুধু দূর থেকে দেখবো। সে যাই হোক, পছন্দ থাকতেই পারে, তাই না? পছন্দ করা তো খারাপ কিছু না। সে বাদ দিয়ে তোর খবর কি? হুম? আমার সব কিছু তো ঠিকই আছে, এবার বেতন পেলেই বিয়েটা করে নিব। ও আচ্ছা, বিয়ে কর, বাচ্চা পয়দা কর, তারপর আমি বিয়ে করলে করব। তারপর শান্তর সাথে একটু আড্ডা দিয়ে রাত 11টা থেকে বাসায় চলে আসে। এসে ঘুমিয়ে পড়ি। এমনভাবে বেশ কিছুদিন চলে গেল। আজকে হোটেল বন্ধ ছিল, কারণ মালিকের বাবা মারা গেছে, তাই আমারও ছুটি। আজকে কেন জানি রাতে ঘুরতে মন চাইলো, তাই রাতে একটু বাইরে ঘুরতে বের হলাম। এখন রাত 1টা বাজছে। পুরানো দিনের অভ্যাস ভোলা কি যায়? হঠাৎ কানে আওয়াজ আসে, কেউ মৃদু গলায় বাঁচাও বাঁচাও বলছে। কারো কোনো সমস্যা হলো না তো? আওয়াজ যেদিক থেকে আসে ওইদিকে এগিয়ে গেলাম। একটু এগিয়ে যেতেই দেখি একটা মেয়ে। লাইট মেরে দেখি শরীর রক্তাক্ত হয়ে আছে। রক্তের কারণে মুখটাও চেনা যায় না, তবে শরীরের গঠন দেখে মনে হচ্ছে এটা মেয়ে। এই যে শুনছেন, কিন্তু মনে হচ্ছে জ্ঞান নেই। কী করবো বুঝতে পারছি না। কে এই মেয়ে? মেয়েটার পকেটে হাত দিলাম ফোন দেখার জন্য, আর পেয়েও গেলাম। অন করতে দেখি লক করা। স্ক্রিনে তার কোনো পিকও দেওয়া নেই। কী করবো বুঝতে পারছি না। এমনভাবে ফেলে যাব, যদি মারা যায় তখন কি হবে? আমি যদি ফেসে যাই তখন কি হবে? কী যে করবো বুঝতে পারছি না। এখান থেকে তো মেন রাস্তাও 10 থেকে 15 মিনিট হেঁটে যাওয়া লাগবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। মেয়েটার ফোনটা আমার পকেটে রাখলাম, তারপর মেয়েটিকে কোলে করে নিয়ে হাঁটতে লাগলাম। আল্লাহ যেন একটা গাড়ি অথবা কিছু পাই। 20 মিনিট পর রাস্তায় এসে পৌঁছালাম। মেয়েটাকে নিয়ে আসতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, কোনো গাড়ির খোঁজ নেই। কিছু করব, এখান থেকে হাসপাতাল আরও 10 মিনিট দেরি। এতটুকু যখন আসতে পেরেছি তখন বাকিটুকুও যেতে পারবো। একটু দম নিয়ে হেঁটে চলে এলাম হাসপাতালে। ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার, কোনো কিছু বলিয়েন না, আগে আপনি ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যান। এটা পুলিশ কেস, আগে পুলিশকে ইনফর্ম করতে হবে, তারপর ওনাকে অ্যাডমিট করতে পারবো। আরে ডাক্তার সাহেব, ততক্ষণে যদি মারা যায়? আচ্ছা, আমি একজন পুলিশকে চিনি, আমি সবটা দেখে নিব। আপনি এখন ওনাকে নিয়ে যান। আগে পুলিশকে ইনফর্ম করেন। এই ডাক্তারকে নিয়েও ঝামেলা। এইদিকে একজন মরতে বসেছে আর উনি পুলিশ পুলিশ করছে। আমার ফোন বের করে পুলিশিনীর নাম্বার খুঁজে ফোন দিলাম। থুসালা, এতক্ষণ মনে আসেনি কী জন্য যে পুলিশিনীকে একটা ফোন দিই। দেখি আমার পকেটেই বাজছে। কি, এটা পুলিশিনী? ডাক্তার, এটা তো পুলিশিনী, আমাদের এই থানার অফিসার। আমার কথা বিশ্বাস না হলে আপনি ওনার মুখের উপর থেকে রক্তগুলো পরিষ্কার করেন। আচ্ছা, আমি দেখছি। নার্স, নার্স, তাড়াতাড়ি ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে যাও। তারপর নার্স এসে পুলিশিনীকে নিয়ে যায় আর ডাক্তারও চলে যায়। বেশ অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে এলো। আমি এতক্ষণ চুপচাপ বসেছিলাম। ডাক্তার, ঠিক আছে উনি? কী অবস্থা ওনার? আউট অফ ডেঞ্জার। এখন কখন জ্ঞান ফিরে দেখা যাক। ওনাকে কেউ মেরেছে, তার জন্য এমন অবস্থা। শরীরের বেশ অনেক জায়গা কেটে গেছে, বিশেষ করে মাথায় আঘাত করেছে বেশি। যারা এই কাজ করেছে ওরা চেয়েছিল ওনাকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহ হয়তো ওনাকে বাঁচাতে চায়, তাই আপনাকে দিয়ে হাসপাতালে নিয়ে আনিয়েছে। আর কিছুক্ষণ ওভাবে থাকলে হয়তো শরীরে রক্ত শূন্য হয়ে মারা যেত। আপনি ওনার কি হন? আমি ওনার কেউ না, আর এমনি ওনাকে কাজের মাধ্যমে চিনি। আচ্ছা, আমি এখন তাহলে যাই। আর এই নেন ওনার ফোন। আমি কত মাথা মোটা, আমার মাথায় একবারও এলো না যে ওনাকে ফোন দিয়ে দেখি। আর ফোন দিয়েও কী হতো, ঘুরে উনি তো এমনভাবে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন। জি। আমি হাসপাতাল থেকে বেরিয়ে আবারও হাঁটতে চলে এলাম বাসায়। বাসায় আস্তে আস্তে রাত 4টা বেজে গেল। গোসল করে শার্ট আর প্যান্ট ভালোভাবে পরিষ্কার করে নিলাম, তাহলে দেখা যাবে রক্তের দাগ থেকে যাবে। এসে বিছানায় শুতে শুতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। এই রে, 9টা বাজে। ফোনের দিকে তাকিয়ে দেখি পুলিশিনী ফোন দিয়েছে। ওনার কি জ্ঞান ফিরেছে? না ফিরলে কে ফোন দিচ্ছে? রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি বলেন। কোথায় আছো তুমি? এই তো ম্যাম, আমার বাড়ির বিছানায় আপনার ফোন পেয়ে ঘুম থেকে উঠলাম। ও আচ্ছা, তুমি কি একটু হাসপাতালে আসবা? ম্যাম, আমার তো কাজে যেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গেছে, না জানি কত কথা শোনা লাগে। ও আচ্ছা, কাজ শেষ করে তাহলে রাতে দেখা করিও। ঠিক আছে ম্যাডাম। তারপর ফোন কেটে দেখি
মালিক কয়েকবার ফোন দিয়েছে, আমি ফোন দিতেই রিসিভ করলো। কোথায় আছিস তুই? তুই কাজে আসিসনি কি জন্য? তোর কি কাজ করার ইচ্ছে নেই? একটা কাজে ফেসে গেছিলাম, তাই রাতে ঘুমাতে পারিনি। ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি এখনই আসছি। তাড়াতাড়ি আয়। জি। তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে চলে আসি হোটেলে। আবারও মালিকের কাছে বকা খেতে হলো। ধুর, অন্যের অধীনে কাজ করার এইটাই ঝামেলা। না, এবার নিজে কিছু করতে হবে। কোনো স্বাধীনতা নেই। একটু এদিক ওদিক হলেই কথা শোনায়। কাজ শেষ করে রাতে ফলমূল নিয়ে হাসপাতালের ভিতরে এসে পুলিশিনীকে যে রুমে রাখা হয়েছে সেই রুমের সামনে এসে দেখি পুলিশ পাহারা দিচ্ছে। আরে তুই যা যা, ম্যাডাম তোর জন্য অপেক্ষা করছে। জি। তারপর রুমের ভিতরে এসে দেখি চুপচাপ শুয়ে আছে। এখন আপনার কি অবস্থা? এগুলি নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আপনি অসুস্থ তাই নিয়ে এসেছি। আর আমি যতটুকু জানি, অসুস্থ কাউকে দেখতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়। সে যাই হোক, আপনার এমন অবস্থা কিভাবে হলো? কি করেছে সেসব বুঝতে পারছি, কিন্তু যথেষ্ট প্রমাণ আমার কাছে নেই। আগে সুস্থ হয়ে নিই, তারপর ওদের ব্যবস্থা করবো। ও, আপনার বাসার লোকজন কাউকে দেখি না। আপনার বর কোথায়? আব্বু আম্মু ছিল, চলে গেছে। আর বিয়ে করিনি তো, বর কোথা থেকে আসবে? আমি ভাবলাম আপনি বিবাহিত, একটা বাচ্চাও আছে, আর এখন বলেন বিয়েই করেননি। আপনি কি আমার সাথে মজা করছেন? তুমি কি আমার বেয়াই যে তোমার সাথে মজা করব? না, তেমন না। এখন কেমন অনুভব করছেন? চাকরি করতে করতে এমন শত্রু বানিয়েছেন যে আপনাকে পারে মেরে ফেলতে চায়। কি আজব চাকরি! অন্য কোনো চাকরি করতেই ওটা ভালো হতো। আরে রাখে আল্লাহ মারে কি, আমার কিচ্ছু হবে না, তবে অপরাধীদের অনেক কিছুই হবে। ও আচ্ছা, কথা কম বলেন, না হলে মাথায় সমস্যা হবে। আর আমি এখন যাই ম্যাম। আচ্ছা, আপনি থাকেন, আর দেখে শুনে যাবেন। এত তাড়াহুড়ো কিসে? বাসায় কি বউ রেখে এসেছো যে তারা? আরে না ম্যাডাম, আমাকে খেয়ে তার মেয়ে দিবে। তাহলে এত তাড়াহুড়ো কিসের? তুমি আমাকে কোথায় পেয়েছিলে? আর ওখানে তুমি কি করছিলে? আসলে ম্যাম, পুরনো দিনের অভ্যাস, রাতে ঘোরাই, তাই একটু ঘুরতে বের হয়েছিলাম। আর আপনাকে পেয়েছিলাম খালের ধারে, ছোট খালটা আছে না, ওইখানে। বুঝলাম। শুনলাম তুমি নাকি এত দূর থেকে আমাকে কোলে করে নিয়ে এসেছো। আপনি যত ভারী, আমার হাত মাজা ব্যথা হয়ে গিয়েছিল। রাত 1টার সময় গাড়ি কি পাওয়া যাচ্ছে নাকি? আমি তো জানতাম না আপনি ছিলেন ওটা। হাসপাতালে এসে জানলাম ওখানে। ভাবছিলাম আপনার ফোন বের করে আপনার পরিচিত কাউকে ফোন দিয়ে বলবো, কিন্তু আপনার ফোনে লক করা ছিল, তাই বাধ্য হয়ে আপনাকে এমনভাবে নিয়ে আসা। ধন্যবাদ সাহায্য করার জন্য। আরে এগুলোর প্রয়োজন নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও এমনভাবে নিয়ে আসতাম। খেয়েছো? জি। আপনি খেয়েছেন? হয়েছে। আচ্ছা ম্যাডাম, আমি এখন যাই, সকালে আবার উঠতে হবে। ওকে যাও। জি। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। আর কি বলবো বুঝতে পারছি না। বাড়িতে গিয়ে ঘুমাতে হবে। আগামীকাল আবার কাজে যেতে হবে। কাজে যেতে দেরি হলেই আবার ঝাড়ি খাওয়া লাগবে। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। শালা, জীবনে কি করলাম? আমার জীবনে কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, কোনো পরিকল্পনা নেই, কিছুই নেই। ভবিষ্যতে কি করব নিজেও যায় না। পরের দিন। কি ব্যাপার, ছোট ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। তেমন কিছু না ভাই, যদি একটু পড়াশোনা করতাম তাহলে কতই না ভালো হতো। কোনো সমস্যা হয়েছে কি? অন্যান্য দিনে কাজ করতে ভালো লাগে না। যদি একটু পড়াশোনা করতাম তাহলে নিজের মতো একটা কাজ করতে পারতাম। কেন, পড়াশোনা না জানলে কি কোনো ব্যবসা করতে পারবে না? ইচ্ছে শক্তি থাকলেই হলো। বুঝলাম। এমনভাবে বেশ কয়েকদিন গেল। পুলিশিনীর সাথে আর দেখা হয়নি, কথা হয়নি। এই কাজ বাদ দিয়ে দিয়েছি, ভালো লাগে না। শালা, ওইসব কাজে নিজের স্বাধীনতা নেই। কি কি অবস্থা! এই তো ভাই ভালো, কিন্তু তুমি কাজ বাদ দিলে কেন? এখন কি করবে? দেখি কি করা যায়। আর নিজে কিছু করব, কারো অধীনে কাজ করতে ইচ্ছে করছে না। একটা ভ্যান নিব, তারপর ভাবছি ফুটপাতে পোশাক বিক্রি করব। করো, দোয়া করি যেন সফলতা পাও। আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, থাকলে আমিও কিছু করব, সেটাই ইচ্ছে আছে। ও আচ্ছা, আমি দবির ভাইকে বলে রেখেছি যেন ওই রকম একটা ভ্যান পেলে বলে। তারপর শান্তের সঙ্গে আড্ডা দিয়ে চলে আসি বাড়িতে। বাড়িতে আসতে আসতেই দবির ভাইয়ের ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ ভাই বলেন। তোর জন্য একটা ভ্যান পাওয়া গেছে, বিকেলে দেখতে যাস, পছন্দ হলে দরদাম করব। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ফোনটা বেজে উঠল। নাম্বার দেখে বুঝলাম পুলিশিনীর নাম্বার। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি বলেন। কি অবস্থা তোমার? আর দেখতে আসোনি, ফোন দিয়েও দেখোনি কেমন আছি।
না আসলে ম্যাম, আমি কি বলবো, আমার যতটুকু করেছি। আর কি করব বলেন? আপনি পরিচিত কেউ হলে বা আত্মীয়র ভিতরে কেউ হলে খোঁজ নিতাম, যদিও আত্মীয় স্বজন হলেও কেউ খোঁজ খবর নেয় না। আর আমাদের ভিতরে তো চোর পুলিশের সম্পর্ক। তাই না? কেন, বন্ধু তো হওয়া যায়, তাই না? কি যে বলেন না ম্যাম, পুলিশের সাথে দোস্তি করা মানে নিজের সর্বনাশ নিজে করা। বন্ধু মনে করে কখন কি গোপন কথা বলে দিব, তখন দেখা যাবে হাজতে যেতে হবে। তাহলে গোপন কথা বললে না, যেটাতে তোমাকে সমস্যায় পড়তে হবে, সেটা আমাকে কি জন্য বলবা শুনি? তাও একটা কথা, কিন্তু পুলিশের সাথে চোরের বন্ধুত্ব, এটা কেমন দেখায়? কি নিজেকে চোর চোর বলছো? তুমি না চুরি চুরি দিয়েছো, তাহলে নিজেকে চোর চোর বলছো কেন? মানুষের যেমন একটা ডাকনাম থাকে, ঠিক আমারও তেমন একটা ডাকনাম। সেটা বড় কথা নয়। আপনি এখন কোথায়, হাসপাতালে না আপনার বাসায়? আরে এখানে আমার বাসা না তো, আমি এখানে ভাড়া বাসায় থাকি। আমার বাসা বগুড়ায়। আব্বু মেজর আর ভাইয়া পুলিশের এসপি। অ্যাঁ, মনে মনে বললাম, আল্লাহ বাঁচিয়েছে। বাহ, আপনাদের পরিবারে দেখি সব আইনের লোক দিয়ে ভর্তি। আপনার বাবা আর ভাইয়ের দেখা দেখি আপনি পুলিশে ভর্তি হয়েছেন। তেমনটাই, ভাইয়া আর আব্বুকে দেখেই শিখেছি। ওদের দেখেই ইচ্ছে হয়েছে, স্বপ্ন দেখেছি আর এখন পুলিশ হয়েছি। ও আচ্ছা, ভালো তো। আপনি আপনার বাড়িতে না গিয়ে এখানে কি করছেন? সেদিন দেখি আম্মু এখানে আছে। আম্মু আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি যাইনি, তাই আম্মু আর বাসায় যায়নি। আপনি বাসায় যান, বাসা থেকে সুস্থ হয়ে আসেন। বাসায় গেলেই বিয়ে দিয়ে দিবে, আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। কম করে হলেও আরও 1 বছর পরে বিয়ে করব। ও, ভালোই তো। আচ্ছা রাখি, কাজ আছে একটু। ওকে। ফোন কেটে দিয়ে শুয়ে পড়লাম। আমার কাছে কোনো কথাই নাই। আসলে কি বলবো, খুঁজে পাচ্ছিলাম না। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যাই, এমনভাবে যাচ্ছে দিন। এর ভিতরে যে কাজ করব ভাবছিলাম, সেটাও শুরু করে দিয়েছি। দেখতে দেখতে 2 মাস গেল। আমি নিজ থেকে ফোন না দিলেও পুলিশিনী ঠিকই মাঝে মধ্যে ফোন দিয়েছে, তবে বেশি কথা বলিনি। সত্যি বলতে কি বলবো, খুঁজেই পাচ্ছিলাম না। দুপুরে রাস্তার ধারে যখন ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছি, তখন পুলিশের গাড়ি আমার সামনে এসে থামলো। আমি কি আবার কোনো অপরাধ করেছি? আমার জানা মতে তো তেমন কিছু করিনি বলতে 2 দিন আগে একজনকে ধরে পিটিয়েছি, এর থেকে বেশি কিছু করিনি। গাড়ির দিকে তাকিয়ে আছে। যখন পুলিশিনী গাড়ি থেকে নামলো, তখন সব ভয় দূর হয়ে গেল। আমার কাছে এসে বলল, আজকে আবার চাকরিতে জয়েন করলাম, সত্যি বলতে তোমাকে দেখিয়ে দিলাম। ও আচ্ছা। আমি ভাবলাম যে আমি তো কিছুই করিনি, তাহলে পুলিশ আমার সামনে এসে থামলো কেন? আসলে চোরের মতো, তাই সবসময় পুলিশ পুলিশ করে। তাই তুমি পোশাক বিক্রি করবে শুনে ভাবলাম হয়তো ছোট করে কোনো দোকান ভাড়া নিয়েছো। আরে না, অত টাকা কোথায় পাবো? আমার কাছে যা ছিল তা দিয়ে এই ভ্যান আর পোশাক নিয়ে শুরু করলাম। ছোট থেকেই তো মানুষ বড় হয়, তাই না? আল্লাহ দিলে ধীরে ধীরে সুস্থ সব কিছুই হবে। আচ্ছা তুমি তাহলে এখন তোমার কাজ করো, এগুলো নিয়ে পরে কথা বলবো। আর আমি আমার কাজে যাই, গিয়ে আমার সাথে যারা এমন করলো তাদের একটু খুঁজে বের করি। যা করবেন সাবধানে, আর সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আর দোয়া করি ও যেন সফলতা পায়। জি। পুলিশই নিয়ে চলে গেল। আমি আমার মতো থাকলাম। রাত 9টার দিকে বাসায় চলে আসলাম। তারপর হিসেব করতে বসলাম, কত লাভ হলো। দিন শেষে দেখলাম ভালোই বেচাকেনা হয়েছে। গতকাল ছিল 300 আর আজকে 700, তবে গত পরশুদিন ছিল আবার 800। দেখি মাস শেষে কত টাকা হয়, লাভ লোকসান হয়। ফ্রেশ হয়ে চলে এলাম খেতে, দেখি আজকেও শান্ত আছে। কী রে, কী অবস্থা তোর? এই তো ওস্তাদ ভালো, তোমার কি অবস্থা? এমনভাবে কতদিন বাইরে খাবে? এবার বিয়েটা করে নে, তাহলে তো বাড়িতে খেতে পারিস। বিয়ে করবি করে আজকে 3 মাস হয়ে গেল, কিন্তু বিয়ে করলি না। আমার ঘরের চালা ঠিক করতে হবে ভাই। এই মাস শেষ হলে ভাবছি ঘরের কাজ করব, তারপর বিয়ে করব। কিন্তু তোমার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। তারপর কথা বলতে বলতে খেয়ে বিল দিয়ে বাইরে এলাম। দুজনে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এসে শুয়ে আছি, তখন ফোন ভাইব্রেশন হচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখি পুলিশিনী ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। খাবার খেয়েছেন? হয়েছে, তোমার? জি। কি করেন? আর কাজ নেই আজ? না, আজকে কোনো কাজ নেই, তবে আগামীকাল থাকবে। ও আচ্ছা। আপনার আম্মু কি চলে গেছে? না যায়নি, আর কয়েকদিন পরে যাবে। আচ্ছা তুমি এইসব কোথা থেকে কিনো?
এই তো পাইকারি বাজার থেকে। কেন? তুমি ফ্যাক্টরি থেকে নিতে পারো না? তাহলে তো আরো বেশি লাভ হবে। কিভাবে নেব? কোনো উপায় নেই। আর আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের কথা ওরা শুনবেও না। বেশি করে নিলে হয়তো আমলে নেবে, না হলে আমাদের দিকে ফিরেও দেখবে না। কথা বলা তো দূরের কথা, আর ফ্যাক্টরি ঢাকায় কিভাবে নিয়ে আসবো? যাব, আমি তো কিছুই চিনিও না জানিও না। আমার একজন ফ্রেন্ড টেক্সটাইল ফ্যাক্টরিতে সহকারী ম্যানেজার হিসেবেই তার সাথে মানে কাজ করে, ঠিক আছে? তো তার সাথে কথা বলতে পারি। তা ঠিক আছে, কিন্তু ওনারা কি পোশাক বানায়? আমি সবটা যেন তোমাকে বলবো, তুমি নিবা কিনা বলো? কম সম করে দিতে পারলে তো ভালো, কিন্তু কথা হচ্ছে দেবে কিনা দেখেন। আর দেখেন এমনভাবে ওনারা ছোট ব্যবসায়ীদের দেয় কিনা, বা দেশে দেয় না সব বিদেশি রপ্তানি করে। আচ্ছা দেখো, একটা দোকান দিতে পারলে ভালো হতো না? টাকা নেই ম্যাডাম। টাকা আমি দিচ্ছি, যখন টাকা হবে তখন না হয় দিয়ে দিবা। অনেক টাকা লাগবে, আমি নিতে পারবো না। যদি লস হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনার টাকা আমি কিভাবে দেব? না ম্যাডাম, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। তখন আপনার কাছে আমি বাধা থেকে যাব। তোমার উপরে আমার ভরসা আছে, আমি জানি তুমি চাইলেই পারবা। আর নিজের উপরে ভরসা করে আর চেষ্টা তো করো। তুমি চেষ্টা না করে এমনভাবে হাল ছেড়ে দিলে হবে? অনেক টাকার প্রয়োজন, এত টাকা পয়সা আপনি কোথায় পাবেন? না না, এত টাকা আমি নিচ্ছি না। তুমি এত ভীতু জানতাম না তো। চেষ্টা না করে এইসব বলা শুরু করে দিয়েছ। চেষ্টা তো করো। কিন্তু আপনি এত কিছু আমার জন্য করছেন কেন? দেখেন, টাকা দিবেন দেন, আমি ওই সব ফেরত দিয়ে দেব। ওগুলোর বিনিময়ে আবার আপনার কোনো কাজ করে দিতে পারবো না, মানে চুরি আর কি। আমি আর ওই সব চুরি চুরি করতে পারবো না। আরে বাবা ঠিক আছে, তোমাকে দিয়ে কিচ্ছু করবো না। আচ্ছা, কিন্তু আপনি আমার কাছে কয়দিন পর টাকা নেবেন? না মানে কত মাস পরে টাকা নেবেন? যখন তুমি দিতে পারবা তখনই দিও। আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো? আমার আবার পছন্দ ল্যাংড়া খোড়া কানা বইরা একটা মেয়ে হলেই হবে। আমার পছন্দ আর অপছন্দের কি আসে যায়? এটা কোনো কথা হলো? প্রতিটা মানুষেরই একটা পছন্দ অপছন্দ আছে। তোমারও পছন্দ আছে, অপছন্দ আছে, কিন্তু বলো যে বলতে চাইছো না। আসলে ম্যাম, আমার পছন্দ হলেই তো হবে না। আমি যাকে পছন্দ করি তাকেও তো আমাকে পছন্দ করা লাগবে। আমি কেমন আর আমার পছন্দ কেমন হতে পারে বুঝতেই তো পারছেন না। ও আচ্ছা, কাউকে তুমি পছন্দ করো? করেছিলাম, কিন্তু সে ধরাছোঁয়ার বাইরে, তাই ওইসব চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে দিয়েছি। আপনার কেউ পছন্দের নেই? আপনি তো অনেক সুন্দর, বয়ফ্রেন্ড তো অবশ্যই আছে। উম, সত্যি বলতে ছিল একজন, কিন্তু বছর দেড়েক আগে ব্রেকআপ হয়ে গেছে। মানে ট্রেনিং থেকে এসে দেখি সে অন্য কারোর হয়ে গেছে। ট্রেনিংয়ের সময় কথা বলতে পারতাম না, তাই সম্পর্কে গ্যাপ তৈরি হয়, কথা বলা বন্ধ হয়, তারপর ব্রেকআপ। ভুলটা আমারই ছিল। আমাকে বারণ করেছিল চাকরি করতে, কিন্তু আমার স্বপ্ন ছিল তাই চাকরি করা। ওহ, আপনার তার দিকটা ভাবা উচিত ছিল। আর তারও উচিত ছিল আপনার স্বপ্ন পূরণ করা। কিন্তু এত তাড়াতাড়ি আরেকটা সম্পর্কে চলে গেল, এটা কেমন যেন। যদিও না জেনে কারো সম্পর্কে কিছু ভাবা উচিত নয়। সেটাই, আমি চাইছিলাম সম্পর্ক ঠিক করতে, কিন্তু সে করেনি। বললো যে যার সাথে এখন রিলেশনে আছে তার মনে আঘাত করতে পারবে না, তাকে ছেড়ে আমার কাছে আর ফিরতে পারবে না। এখন তারা দুজনেই সাংসারিক। শুনলাম 5 মাস আগে বিয়ে করেছে। আমার বাসার পাশের বাসা, মানে কয়েকটা বাসার পরেই তাদের বাসা। দেখা হয়, ওর বউকে দেখে অনেক কষ্ট হয়, খারাপ লাগে, তাই বাসাতে তেমন যাই না। ছুটি পেলে বাইরে ঘুরতে যাই, কিন্তু বাসায় যাই না। ওহ, বুঝলাম। তার উচিত ছিল অপেক্ষা করা, আর আপনার উচিত হয়নি রিলেশন করার। জানেন, এই জব করবেন তাহলে কেন গেলেন প্রেম করতে? আর একটা মানুষ কতটা অপেক্ষা করতে পারে? অপেক্ষা করা অনেক কঠিন। অপেক্ষা করা অনেক কঠিন। অপেক্ষার প্রহর শেষ হতে চায় না। মনে হয় দিনরাত যায় না, এক জায়গায় স্টপ হয়ে থাকে। ও আচ্ছা, তারপর আরেকটু পুলিশিনীর সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি। কি রে, কার সাথে কথা বলছিলি? ফ্রেন্ড, নতুন একটা ফ্রেন্ড হয়েছে, তার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, কিন্তু তোকে না বলেছি ওই ছেলেটাকে নিয়ে আসতে? তাকে দেখতে চাই আর আপ্যায়ন করতে চাই। নিশ্চয়ই তুই ছেলেকে খুঁজে পাসনি বা বলিসনি। আরে ছেলেটাকে আমি চিনি, কিন্তু বলতে মনে থাকে না। আচ্ছা আমি আগামীকাল বলে দেবো, তুমি দুপুরে তাহলে ভালো মন্দ রান্না করিও। আচ্ছা ঠিক আছে, তুই ছেলেটাকে নিয়ে আসবি, ভুললে কিন্তু মাইর খাবি। মনে থাকবে, নিয়ে আসবো। এখন গিয়ে তুমি ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। পরের দিন ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে চলে এলাম ভ্যান নিয়ে। দেখা যাক
আজকে কত টাকা হয়? 11টা নাগাদ পুলিশ এনে আবার আমার কাছে এলো, এসে বলল, তোমাকে আজকে আমার দুপুরে আমার বাসায় যেতে হবে। কেন ম্যাম? আম্মু তোমাকে দেখতে চেয়েছে আর খাওয়াতেও চাইছে, বলছে আমি যেন তোমাকে নিয়ে যাই। কেন? তুমি তার কত বড় উপকার করেছো আর তোমাকে দেখবে না? আচ্ছা সেটা বড় কথা না, কথা হচ্ছে ভালো পোশাক নেই, ওগুলো পরে চলে আসবা। আর 1.5 ঘন্টা পরে বটগাছের নিচে আমি অপেক্ষা করব, তুমি ওখানেই চলে আসবা, তোমাকে আমি ওখান থেকে রিসিভ করব। ও আচ্ছা, যাক, আজকে দুপুরে খাবারের টাকাটা বেঁচে গেল। পুলিশ এনে চলে গেল। আমি 12:30টার দিকে বাড়িতে এসে গোসল করে পোশাক পরে ঘরে এসে দেখি ফোন বাজছে। ফোনের দিকে তাকিয়ে দেখি পুলিশ এনে ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, জি আমি এক্ষুনি আসি, আপনি অপেক্ষা করেন। তোমাকে কখন আসতে বলেছি আর তুমি কখন আসো? এখন ঘরে তালা দিব, তারপর আর 5 মিনিট। ফোন কেটে দিয়ে ঘরে তালা দিয়ে হাঁটতে লাগলাম। 4 মিনিট পর হেঁটে চলে এলাম বটতলাতে। দেখি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে বললাম, দুঃখিত, দেরি হয়ে গেছে। এসব না বলে তুমি গাড়িতে ওঠো। জি। গাড়িতে উঠে বসতেই পুলিশ এনে গাড়িতে উঠে চালাতে লাগলো। একটু পরে একটা বিল্ডিংয়ের সামনে গাড়ি দাঁড় করে নেমে গেল। বুঝলাম এই বিল্ডিংয়ে তার বাসা, তাই আমিও নেমে গেলাম। আসো তুমি আমার সাথে। মাথা নাড়িয়ে ওনার সাথে হেঁটে চলে এলাম ওনার বাড়িতে। ভেতরে এসে দেখি একজন ভদ্র মহিলা। বুঝলাম এটা ওনার আম্মু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। পুলিশ এনে ইশারা করে বসতে বললো, তাই সোফায় বসলাম। তোমাকে কি বলেই যে ধন্যবাদ দিব বা কিভাবে তোমার প্রশংসা করব জানি না। তুমি আমার কত মূল্যবান জিনিস বাঁচিয়েছো, তুমি হয়তো জানো না। এমনভাবে বলেন কেন আন্টি? মানুষ মানুষের জন্য, আল্লাহ হয়তো ওনাকে বাঁচাতে চেয়েছিল, তাই ওখানে আমাকে নিয়ে গিয়েছিলেন। তা বুঝলাম, কিন্তু আমি এর বিনিময়ে তোমাকে কিছু দিতে চাই। না না আন্টি, আমার কিছু লাগবে না, আমার কিছুই চাই না। আমি তো কোনো কিছুর লোভে ওনাকে বাঁচাইনি। কিন্তু কোনো কিন্তু না আন্টি, আমাকে আপনার কিছু দেওয়া লাগবে না, আপনার থেকে আমার কিছুই চাই না। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার কেউ নেই। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়। আমার বয়স যখন 7 তখন আমার মা। সরি, আমি জানতাম না। জানলে এটা বলে কষ্ট দিতাম না। না আন্টি, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আর মন খারাপ করি না। আচ্ছা খেয়ে নাও, খেতে খেতে কথা বলা যাবে। এই তুইও খেতে বস। উঠে খাবার টেবিলে বসলাম। পুলিশিনীও বসলো, আর আন্টিও। আন্টি আমাদের খাবার বেড়ে দিয়ে বললেন, বাকিটা তুমি তোমার মতো করে উঠিয়ে নিয়ে খাওয়া, একদম লজ্জা পাবে না, বুঝলে? জি, যদিও তেমন খেতে পারি না, তবে যতটুকু খেতে পারি ততটুকু খাবো, এর থেকে বেশি খাওয়া যাবে না। যখন খাবার খাওয়া শেষের পথে তখন আন্টি বললেন, তুমি তো কিছুই খেলে না, মাংস নাও, মাছ নাও। আন্টি এত খেতে পারি না, যতটা খাই অতটুকুই খেয়েছি। তুমি দেখি একটুও খেতে পারো না। এত বড় মানুষ অল্প খাবার খেলে চলে? এমনভাবে খাবার খেলে কি চলে? এমনভাবেই চলছে। এর থেকে বেশি খেতে না পারলে কি করব বলেন? আমার এক পেট ভাত হলেই হয়ে যায়। কি আর বলার, তোমার পড়াশোনা কত দূর? আন্টি আমার একটুও পড়াশোনা হয়নি। পড়াশোনা করাবে কে? টাকা পয়সা তো লাগতো, তাই না? তাই পড়াশোনা করা হয়নি। একবারে যে পড়তে পারি না তা নয়, চলার মতো পারি। একজনের আন্টি থেকে কিছুটা শিখেছিলাম। ও, এই সমাজে কত ধরনের মানুষ আছে কে জানে। এক একজনের লাইফ এক এক রকম। হায় রে জীবন। আন্টি আমি কি যেতে পারি? কেন ভালো লাগছে না এখানে? একটু বসে বিশ্রাম নিয়ে যাও। অহনা তোমাকে রেখে আসছে, ওর তো খাওয়া শেষ হতে দাও। এত তাড়াহুড়ো কিসের জন্য? তোমার তো এখন কোনো কাজই নেই, গিয়ে কি করবা শুনি? আচ্ছা বসি, আপনি খাবার খাওয়া শেষ করেন। আমি চুপ করে বসে থাকলাম। পুলিশিনীর খাওয়া শেষ হলে চলে আসি বাইরে। পুলিশিনী বাইরে এসে গাড়িতে উঠে আমাকে ইশারা করে উঠতে বলে উঠতে বসতেই চলে আসি। অপরাধীদের ধরতে পেরেছেন? দুজনকে ধরতে পেরেছি, আর বাকি 3জন পালিয়েছে। পালিয়েছে বলতে আত্মগোপনে আছে, তবে আমি লোক লাগিয়ে রেখেছি, ওদের সন্ধান পেলেই ধরবে। ওদের তো আমি ধরেই ছাড়বো। একজন পুলিশকে হত্যা করার ফল হাড়ে হাড়ে টের পাবে। ওদের এমন করার কারণ কি? কেন আপনাকে হত্যা করতে চেয়েছিল? ওই মেয়েটার কারণে, যা তোমাকে দিয়ে চুরি করিয়েছিলাম। দুজনের তো যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে, আর দুজনের 10 বছরের জেল। ও, কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? ভাবলাম তোমার তো কোনো কাজ নেই, তাই একটু ঘুরে আসি।
কিন্তু আপনার ডিউটি নেই? আছে, কিন্তু 4টায় জয়েন করব। এখন আপাতত ছুটিতে আছি। এত তাড়াতাড়ি জয়েন করার কি প্রয়োজন ছিল? আপনার কপালে এখনো কেটে যাওয়ার দাগ আছে, শিলের দাগ আছে, আর চুল তো একদমই নেই। এমনভাবে বের হতে লজ্জা করছে না? তার জন্য তো ডিউটিতে থাকতে আপাতত স্কার্ফ পরছি। বাসায় ছিলাম তাই খুলেছি। আর তোমার কাছে তো লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ তুমি তো হাসপাতালে আমাকে দেখিয়েছো। ও, এই ব্যাপার। কিন্তু আপনার মাথা ব্যথা করছে না? আমার তো মনে হচ্ছে একটু চিন্তা ভাবনা করলে আপনার মাথা ব্যথা করে। খুব বেশি প্রেশার পড়লে করে। এখন প্রয়োজন আছে এত চিন্তা ভাবনা করবার? আপনি আরও কিছুদিন বিশ্রাম নেন, তারপর ঠিকঠাক সুস্থ হয়ে তারপর আবার কাজ করেন। এখন ঠিকঠাক বিশ্রাম না নিলে পরবর্তীতে মাথায় সমস্যা হতে পারে। তাই না? আচ্ছা, ভেবে দেখি কী করা যায়। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তো তো বললো যে দেওয়া যাবে। আপনার ফ্রেন্ড সে এত সহজে হয়ে গেল, কিন্তু কেমন কি করতে হবে? ওখানে যাওয়া লাগবে নাকি? তুমি গিয়ে কি কি লাগবে সেটা পছন্দ করে নিলে বেশি ভালো হতো। আমি বললে ফ্রি টাইমে পাঠিয়ে দেবে, কিন্তু আমার মনে হয় তুমি যদি চাও তাহলে বেশিই ভালো হবে। কিন্তু আমি তো কিছুই চিনি না, কখনো তো ঢাকায় যাইনি। এত ভয় পাচ্ছ কেন? তুমি কি ছোট বাচ্চা যে হারিয়ে যাবে? না তা নয়, কিন্তু সব কিছু রাখবো কোথায়? আমার বাড়িতে ওটা করা যায়, কিন্তু কতদিন রাখবো? আমি যদি ওখান থেকে স্বল্প মূল্যে নিয়ে আসতে পারি, তাহলে তো পাইকারি দামে আমিও বিক্রি করতে পারি। ছোট দোকানদার থেকে বড় দোকানদারদের পর্যন্ত দিতে পারি। তা তো পারো, তাহলে তুমি তাই করো। কিন্তু তুমি তুমি প্রতিষ্ঠিত হও, আমি শুধু এটাই চাই। জি, বুঝলাম। আচ্ছা, আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলে আমাকে বলবেন, তারপর ওনার ঠিকানা এবং নাম্বার দেবেন। আর কোনো সমস্যা হলে তো আপনি আছেনই। আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো, আর কখন তোমাকে ডাকছি সেটা তোমাকে জানাবো। আচ্ছা, এটি কি আপনার নিজের গাড়ি না সরকারি? আমার নিজের গাড়ি, আব্বু দিয়েছি, এই আর কি। ও বাহ, বেশ বড়লোক আছেন দেখছি। আরে তা না, এই গাড়ির দাম বেশি না, এই 15 লাখ টাকা নিয়েছিল। 15 লাখ? বেশি না? বাপ রে বাপ, এত টাকাকে বলে বেশি না? কিন্তু এখানে গাড়ি দাঁড় করালেন যে? এখানে একটু বসবো তাই দাঁড়িয়েছি। কেন, কোনো অসুবিধা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, বসা যায়। তারপর দুজনে বসলাম, একটু দূরত্ব বজায় রেখে বসলাম। আচ্ছা, আপনি তো মনে হয় ওষুধ খাননি, তাই না? এই রে, খেয়েছে। আমার তো মেডিসিন নেওয়ার কথা মনেই ছিল না। তুমি না বললে মনেই হতো না। আম্মু যে বকা দিবে সেটা বুঝতেই পারছি। আচ্ছা, এখানে না বসে থেকে আপনি আপনার বাসায় গিয়ে ওষুধ খান। একবার মেডিসিন না নিলে কোনো সমস্যা হবে না, রাতে একবার মেডিসিন নিব। কি বলেন? 1 সেকেন্ডে কত কিছু ঘটে যায়, আর বলেন কিছু হবে না? দুপুরে ওষুধ রাতে নেবেন কেন? ডাক্তার কি এমনি এমনি দুপুরে খেতে বলেছে নাকি? দুপুরে যদি কোনো উপকার না থাকে তাহলে কি এমনি এমনি বলে খেতে? আরে যান, গিয়ে ওষুধ খেয়ে একটু বিশ্রাম নেন। তো এখন কি করছি? বিশ্রাম নিচ্ছেন, কিন্তু ওষুধ তো আর খাচ্ছেন না। বাসায় গিয়ে খেয়ে নেব। বিয়ে করবে কবে? দাওয়াত কি দিবে না? আপনার মনে হয় কেউ আমাকে তার মেয়ে দিবে? আরও কয়েক বছর পর পর একটা ব্যবসা হবে, ভালো একটা বাড়ি হবে, তারপর বিয়ে। তাহলে তো অনেক দেরি। এখন তোমার বয়স কত চলে? এই তো 24 চলছে। আমার থেকে দেখি তুমি 1 বছরের ছোটই আছো, কিন্তু তোমাকে দেখলে তো আমার থেকে বড় বড় লাগে। আমি যদি পরিপাটি ভালো পোশাক ভালোভাবে চলাফেরা করি, তাহলে আমাকে আপনার থেকে ছোটই লাগবে। আমার যে বেশ, তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু তোমার কি কালো পোশাক পছন্দ হয়নি? মানে কালো পোশাক কি পছন্দ তোমার? মানে যখনই দেখি কালো রঙের শার্ট বা টি শার্টই পরে থাকো। জি, তেমনি। আমি কালো, তাই কালো রং পছন্দ। তুমি কালো? তুমি হলে শ্যাম বর্ণের। হুম, কিন্তু আমার কালো রঙের পোশাক বেশি ভালো লাগে। আপনার রং যেহেতু দুধে আলতা রঙের, তাই আপনাকে কালো রঙের শাড়ি, তারপর নীল রঙের শাড়ি, তারপর যেমন মেরুন রঙের শাড়িতে অনেক সুন্দর লাগবে। আমার মনে হয় আপনাকে সব রঙের শাড়িতে অনেক সুন্দর লাগবে। তাই? আমি কিন্তু ঠিক মতো শাড়ি পরতে পারি না। এত চেষ্টা করি কিন্তু শাড়ি পরতেই পারি না। চেষ্টা করলে শিখে যাবেন। তারপর ওনার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি বাড়িতে। বাড়ি থেকে কাজে। তাতে আজকে তেমন বিক্রি হয়নি। একই বলে ব্যবসা, প্রতিদিন একই রকম কি হবে? তবে ধৈর্য ধরতে হবে, এই হচ্ছে কথা। এত তাড়াতাড়ি যদি সফলতা আসতো তাহলে তো হয়েই যেত। এমনভাবে বেশ কয়েকদিন গেল, বিক্রি বাট্টা মোটামুটি। দুপুরে পুলিশিনের ফোন এলো, সালাম দিয়ে রিসিভ করলাম। হ্যাঁ, জি বলেন। তুমি আজকে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। আজকে রাতে বের হলে আগামীকাল সকাল হতে হতেই পৌঁছে যাবে। জি, আপনি সব কিছু বলে রেখেছেন তো?
হুম, তুমি যাবা, কি কি লাগবে নিবা, তারপর বাকিটা আমার ফ্রেন্ড করে দেবে। প্রথমবার সব কিছু করে দিলে পরবর্তী থেকে তুমি নিজেই পারবা। বুঝলাম। তারপর ফোন রেখে দিলাম। তারপর রাতে বাসে উঠে পড়লাম। টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম। পরের দিন চলে আসি ঢাকা। তারপর অহনা ম্যাডামের ফ্রেন্ডের কাছে আসি। তুমি কি আকাশ? জি স্যার। আর স্যার বলতে হবে না, ভাইয়া বললেই হবে। তুমি এগুলো বিক্রি করতে পারবে তো? জি ইনশাল্লাহ পারবো। সকালে নাস্তা করেছো? না, এখনো কিছু খাইনি। আচ্ছা আসো আমার সাথে, আগে নাস্তা করে নাও, তারপর সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। মাথা নাড়িয়ে হুম মাথা নাড়িয়ে ওনার সাথে একটা হোটেলে এসে খিচুড়ি খেলাম। তারপর ওনার সাথে ওনাদের ফ্যাক্টরি স্টোর রুমে গেলাম। এখানে সব স্যাম্পল আছে, তুমি দেখো তোমার কি কি লাগবে। তুমি দেখে বলো কতগুলো কি লাগবে। জি। তারপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ঘুরে সব কিছু দেখে রাসেল ভাইকে বললে সব কিছু লোক দিয়ে এক সাইডে রাখতে বলে। আর আমাকে একটা মেনু বানিয়ে দিল। এখন পিক আপ ভ্যান লাগবে এগুলো নিয়ে যেতে। পিকআপ ভ্যান বাইরে আছে, ওখানে সব কিছু লোড করতে বলছি। আর তুমি অহানাকে ফোন দিয়ে বলে দাও কত টাকা হয়েছে। জি ভাইয়া। পুলিশিনীকে ফোন দিতে রিসিভ করলো। তারপর ওনার সাথে কথা বললাম। উনি বললেন ওই ভাইয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আমি আর কি বলবো, ঠিক আছে বলে ফোনটা কেটে দিয়েছে। সব কিছু লোড করা শেষ হলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর রাতে বাড়িতে এসে পৌঁছায়। পুলিশিনীকে ফোন দিয়েছিলাম, উনিও এসেছেন। নামানোর শেষ করে পিক আপ ভ্যান চালককে টাকা দিতেই উনি চলে যায়। এখন তোমার গোল হলো এগুলোকে বিক্রি করা। তুমি পাইকারি বিক্রি করবা না নিজে বিক্রি করবা সেটা ভাবো। নিজে খুচরা বিক্রি করলে বেশি লাভ হবে এবং পাইকারি করলে একটু কম হবে। আমি দুইটাই করব। দেখি শান্ত এলো, তাই বললাম তুই তাহলে এসেছিস? ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। ওস্তাদ আগামীকাল থেকে কাজ শুরু করে দেই তাহলে। তোমরা দুজনে দেখি খুব এক্সাইটেড। গুড, দুজনেই কাজে লেগে পড়ো। যদি ভালোভাবে বুঝে শুনে কাজ করতে পারো তাহলে সফলতা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তুমি অনেক ক্লান্ত, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট দাও। ওস্তাদ তুমি এখন গোসল করে নিয়ে বিশ্রাম নাও। ঠিক বলেছিস রে। একখান বউ থাকলে কত সুবিধা হতো। এক গ্লাস পানি নিয়ে এসে দিত, একটু বাতাসও করতো। তারপর স্বপ্ন দেখা বাদ দিয়ে এখন গোসল করতে যাও। এগুলো পাওয়ার এত যখন ইচ্ছে তখন বিয়ে করে নাও, ঠিক না ম্যাম? ঠিক ঠিক। না থাক, এত তাড়াতাড়ি প্রয়োজন নেই। আচ্ছা, তুমি মন দিয়ে সব কিছু করো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এবং এখন আমি যাই, বাই। অহনা ম্যাডাম চলে গেল। শান্ত বাড়ির ভেতরে এসে বসলো আর আমি এসে গোসল করে এলাম। তারপর শুরু হলো আমার পথ চলা। 2 মাস গেল। যেমনভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই কাজ করেছে, কিন্তু যতটা সহজ ভেবেছিলাম এতটাও সহজ ছিল না। অনেক পরিশ্রম, অনেক ঘোরাঘুরি করা লাগছে। এই 2 মাসে অর্ধেক মালও বিক্রি করতে পারেনি। প্রথম তো কেউ নিতেই চাচ্ছিল না, কিন্তু পরে নিতে শুরু করেছে। আশেপাশের বাজারগুলোতেও যাওয়া শুরু করেছি। যখন নিতে শুরু করেছে তখন আরও নেওয়া শুরু করবে। দেখা যাক 5 মাসে সব কিছু শেষ করতে পারি কিনা। একবার যদি ঠিকঠাক প্রচার হয়ে যায় তাহলে আর কষ্ট করে মাল দেওয়া লাগবে না, সবাই এসে নিয়েই যাবে। আর যেহেতু কম মানের পোশাক না, তাই কোনো ভয় নেই যে এই দিক থেকে ধরা খাবো। আর কয়েকটা ব্যানার ফেন্টুস টানিয়ে রাখা হয়ে আছে। কিরে, ওই ছেলে কি সব পোশাক বিক্রি করতে পেরেছে? আরে না, এতগুলো পোশাক শেষ করা কি মুখের কথা? তবে খেয়ে না খেয়ে পরিশ্রম করলে এখানে ওখানে ঘুরছে। ও আচ্ছা, এমনভাবে পরিশ্রম করলে ঠিক সফলতা পাবে। তবে প্রথমবার আর একটু কম করে নিয়ে যাওয়া উচিত ছিল। শালা, তুই তখন বললি না কমনিতে, আর আজকে বলছিস? মানে তোর কোম্পানির ফায়দার জন্য তো ঠিকই দিয়ে দিয়েছিস। আরে না, নতুন তো তাই বিক্রি করতে পারেনি। তবে ধীরে সুস্থে সব কিছু বিক্রি হয়ে যাবে। তা বুঝতে পারছি। তা তোর বউ কেমন আছে? এই তো ভালো আছে। তোর কি অবস্থা? বিয়ে কবে করবি? দেখ দেখ, বিয়ে করে আমার মেয়ে হয়ে গেল, কিন্তু তুই এখনো পর্যন্ত বিয়ে করলি না। আরও 1 বছর পর বিয়ে করব। তোকে বিয়ে করতে কে বলেছে শুনি? বিয়ে করার প্রয়োজন নেই। আচ্ছা আঙ্কেল আন্টি কি তোকে কিছু বলে না? বলবে না মানে? যখনই কথা বলে তখনই বিয়ের কথা ওঠে। বিয়ের কথা বললেই ফোন কেটে দিই। আচ্ছা, ফোন রাখি। আচ্ছা ঠিক আছে, 2 মাস পর তোর সাথে কথা হলো,
না জানি আবার কখন তোর সাথে কথা হবে ঠিক নেই। কচরানি, আমি ফোন না দিলে তুই মনে হচ্ছে ফোনই দিবি না। আরে বুঝতেই তো পারছিস অনেক চাপের ভিতরে থাকা লাগে। গুড নাইট। গুড নাইট। কাজের মধ্যে দিয়ে দিন কাটতে লাগলো। প্রতিদিন নিয়ম করে অহনার সাথে কথা বলা, কার কেমন কাটলো দিন সেগুলো নিয়ে কথা বলা, তারপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা। দেখতে দেখতে আরও 4টা মাস গেল। এখন বেশ প্রচার হয়েছে। এখন এখানে ওখানে ঘুরে বেড়াতে হয় না, দোকানিরা এসে নিয়ে যায়। আমাদের বাজার থেকে আশেপাশে বাজার থেকে আসে। বাকির কোনো চান্সই নেই। প্রথম স্ট্রিপে যদি বাকি দিই তাহলে ফাঁকি তো দেবে, আর এই ব্যবসায় কোনো বাকি চলে না। মাল শেষ হয়েছে, এবার ভেবেচিন্তে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, একটা বড় দোকান ভাড়া নিয়েছি, ওখানে এখন সব কিছু রাখছি আর ওখান থেকে বিক্রি করছি। শুক্রবার করে বন্ধ রাখি, আজকেও বন্ধ আছে। বিকেলে চুপচাপ বসে আছি, তখন কোথা থেকে একটা মেয়ে একটু দূরত্ব বজায় রেখে বসলো। আগে কখনো মেয়েটাকে দেখেছি বলে মনে হচ্ছে না। কিছু না বলে চুপ করে আছে আর নদীর দিকে তাকিয়ে আছে। ভাবছি এবার কতগুলো নিয়ে আসবো আর কতদিনে শেষ হবে। আপডেট কিছু তো নিয়ে আসতে হবেই। এখানে কি প্রতিদিন আসা হয়? জি। বলছি এখানে কি প্রতিদিন আসা হয়? চমকে উঠে বললাম, না, শুক্রবার করে শুধু আসা হয়। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম, মনে হচ্ছে খুব গভীর চিন্তা ভাবনা করছেন। যেচে পড়ে কথা কেন বলতে এলো বুঝলাম না। না, মেয়েটাকে আমার সুবিধা মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে। এই পুলিশিনী কখন আসবে কে জানে। আমাকে এখানে আসতে বলে ওনার কোনো খবরই নেই। এদিকে ওদিকে দেখছেন, কার জন্য কি অপেক্ষা করছেন? আমি কিন্তু আপনাকে জানি। কিভাবে? কেউ আমাকে চেনে বললেই বুকের ভেতর ধুক করে ওঠে। না জানি কোন কর্মের মাধ্যমে চেনে। এই জিন্সটা আপনার থেকেই নেওয়া। আপনাকে একা বসে থাকতে দেখে এখানে এলাম। ভাবলাম আপনি একা আছেন আর আমিও আজকে একা আছি, তাই ভাবলাম আপনার সাথে কথা বলি। ও আচ্ছা, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। কোনো প্রবলেম? খুব দীর্ঘশ্বাস ছাড়ছেন যে। আরে না, তেমন কিছু না, এমনি। ও আচ্ছা, নতুন কোনো টি শার্ট আছে নতুন ডিজাইনের? আর 3 দিন পর গেলে নতুন কিছু পেতে পারেন। কাস্টমারের চাহিদা কেমন বুঝতে পারছি, কিভাবে দাম দর করতে হবে শিখেছি। এই কয়েক মাসে অনেক কিছু শিখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকেন, আমি যাই, আমার ফ্রেন্ডরা চলে এসছে। আজকে তেমন কথা বলা হলো না, পরের বার দেখা হলে অবশ্যই কথা বলা যাবে। মেয়েটা উঠে চলে গেল। কথা বলে পরিচিত হওয়া যায়, এই হচ্ছে কথা। তুমি যত কথা বলতে পটু তত তোমার পরিচিতি। আর একটু বসে থাকতেই পুলিশিনী ওরফে অহনা ম্যাডাম এলো। আসতেই বললাম, আপনার দেখি কোনো খোঁজ খবরই নেই, এতক্ষণ লাগে আসতে? শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছে। বাহ, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। ব্রাউন রঙের শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে। মনে হচ্ছে কোনো অপ্সরা নদীর তীরে নেমে এসেছে। ওই প্যাডা এমনভাবে আপনাকে দেখলে শুধু আফসোস করতো, বলতো ইসরে ছেড়ে যে কি ভুলটাই না করেছে। তোমাকে এটা বলেছি আমার এক্সের কথা বলবা না। আপনি রাগলে আপনাকে অনেক সুন্দর লাগে। মূলত আপনাকে রাগানোর জন্য আপনাকে আপনার এক্সের কথা বলা। শয়তান ছেলে, যাও তোমার সাথে কথাই নেই। আহা, রাগ করেন কেন? আজকে তো আমি ঢাকাতে যাচ্ছি মাল নিয়ে আসার জন্য। আপনি যদি বলেন তাহলে আপনাকে আপনার 1 লাখ টাকা দিতে পারি, বাকি 50,000 টাকা পরে নিতে হবে। আগে তুমি ঢাকা থেকে ঘুরে আসো, তারপরে এই বিষয়ে তোমার সাথে কথা বলবো। আপাতত তোমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখো, অথবা আবার বিজনেসে ইনভেস্টমেন্ট করো। আমার কোনো টাকার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আজকে শাড়ি পরে আসলেন যে? আমার শাড়ি পরতে ইচ্ছে হলো তাই শাড়ি পরে আসলাম। কেন, শাড়িতে ভালো লাগছে না? না, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনি যে এমনভাবে ঘুরছেন, আপনার কোনো সমস্যা হবে না? আমার প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফের কোনো সম্পর্ক নেই। এখন কি করলাম না করলাম তাতে কার কি? আর এটা তো অপরাধ না। এমন নয় যে শাস্তি থেকে বেঁচে যাব। যখন আমি অপরাধ করব তখন আমাকেও শাস্তি পেতে হবে। আইন সবার জন্যই সমান। বুঝলাম। এত সুন্দর করে সেজে আসা ছেলে পটানোর জন্য নাকি? হ্যাঁ, তেমনটাই ভাবতে পারো। শখের তো আর কোনো বেড়া নেই যে তার জন্য সাজবো। সে যাই হোক, আগে থেকে অনেকটাই আপডেট হয়েছ। আর একটু হলেই মেয়ে পড়াতে শুরু করবে। থাক, তার আর দরকার নেই। এমনভাবেই ঠিক আছে। যদি কোনো মেয়ে এখন জীবনে আসে তাহলে আমার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কম করে হলো 1 বছর এইসব থেকে দূরে থাকতে হবে। গুড ডিসিশন। চলো কিছু খাই। আসেন, আজকে কিন্তু বিল আমি দিব।
ও আচ্ছা, এই ব্যাপার। চলো তাহলে, আজকে তোমাকে ভিখারি বানিয়ে ছাড়বো। কত কি খাবেন এই কয়েক মাসে জানা আছে। উঠে একটা ফুচকাওয়ালার কাছে এসে চেয়ারে বসলাম। 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে বসে থাকলাম। দুজনে কথা বলতে বলতে ফুচকা দিলে খেয়ে সন্ধ্যা পর্যন্ত আটা দিয়ে বাড়িতে এলাম। তারপর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন যথারীতি ফ্যাক্টরিতে পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আমার অবস্থা ভালো, কিন্তু তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি নাস্তা হয়ে গেছে? হুম, তোমার না হলে চলো, আসো আমার সাথে। আসেন, আপনিও খান। আমি একা একা খাবো আর আপনি বসে থাকবেন, এটা কেমন কথা? আরে না, সকালে খেতে খেতে এখন কিভাবে খাই? আচ্ছা আসো আমার সাথে। রাসেল ভাইয়ের সাথে একটা রেস্টুরেন্টে এলাম। উনি খিচুড়ির কথা বলে এসে বসলো। তারপর বলল, তুমি এমনভাবে মাল নিয়ে যাও যেন তুমি 2 থেকে 3 মাসে শেষ করতে পারো। আশা করি এই 7 মাসে কিছুটা হলেও বুঝেছো। জি, খুব ভালোভাবে বুঝতে পারছি। আমিও সেই রকম চিন্তাভাবনা করেই এসেছি। তুমি সফল হও, কঠোর পরিশ্রম করো। তুমি যদি ব্যর্থ হও, তাহলে আরেকজনের মন ভাঙবে, স্বপ্ন ভাঙবে। ঠিক বুঝলাম না, আমার স্বপ্নের সাথে আবার কার স্বপ্নের মিল আছে? কেন তুমি বুঝতে পারো না? না বুঝো, না বোঝার ভান করছো। এটা কিন্তু মোটেও ঠিক না। তোমার জন্য এত কিছু করেছে আর তুমি বলো কিছুই জানো না। সত্যি ভাইয়া, আপনার কথা কিছুই বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে কি আপনাকে বলতাম না? আপনি পরিষ্কার করে বলেন। তুমি দেখি সত্যি বোকা। আচ্ছা অহনা তোমার জন্য এত কিছু কেন করেছে? তুমি কি সেই প্রশ্ন নিজেকে করেছো? করেছি। আর উত্তর হিসেবে পেয়েছি উনি হয়তো ওনাকে সাহায্য করার প্রতিদান দিতে চাইছে। সত্যি তুমি একটা বোকা। অহনা তোমাকে পছন্দ করে, হয়তো তোমাকে ভালোবেসে তোমাকে তার যোগ্য করে তুলতেই এত কিছু করেছে। তোমাকে উৎসাহ দিচ্ছে, বিভিন্ন ধরনের সাহায্য করছে, ইভেন টাকা পয়সা তো দিয়েছে। তার পরিবার যেন তোমাকে কোনোভাবে রিজেক্ট করতে না পারে, তাই এত কিছু করেছে। সত্যি বলতে আমি এভাবে ভেবে দেখিনি। তাহলে আমাকে তো থেমে গেলে চলবে না, কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে সফল হতে হবেই। হুম, এটা মাথায় রাখো। এখন তুমি যেই স্বপ্ন দেখে এগিয়ে যাচ্ছ, ওটা যদি কোনোভাবে ভেঙে যায়, তাহলে আরেকজনের স্বপ্ন ভঙ্গ হবে। এখন থেকে মাথায় থাকবে। আমি কখন এভাবে ভেবে দেখিনি। আমি ভেবেছি যে উনি ফ্রেন্ড হয়ে এমন করছে, আর ওনাকে যে সাহায্য করেছি সেটার প্রতিদান হিসেবে সাহায্য করছে। এখন যেহেতু সঠিকটা জানলে, সেহেতু মন দিয়ে কাজ করো। জি। তারপর খাওয়া শেষ হতেই চলে এলাম। তারপর মাল নিয়ে মেমো আর বিল দিয়ে আবার পিক আপ ভ্যান নিয়ে চলে আসি। দোকানে এসে মাল নামিয়ে গাড়িওয়ালাকে টাকা দিতেই চলে গেল। ভাই এবার বিয়েটা করে নাও, দেখো আমি বিয়ে করে কত ভালো আছি। না রে, অনেক পরিশ্রম করতে হবে। একজনের লেভেলে যেতে হবে, তার যোগ্য হতে হবে, তার স্বপ্ন পূরণ করতে হবে। তাকে নিচু হতে দেওয়া যাবে না। কি বলবো ভাই, কিছুই তো বুঝলাম না, কার কি করতে হবে? আরে জানতে পারবি, খুব তাড়াতাড়ি জানতে পারবি। যাই, বাড়িতে গিয়ে গোসল করে একটু বিশ্রাম নেই। তুই দোকান বন্ধ করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর বাড়িতে এসে গোসল করে বিছানায় শুয়ে রাসেল ভাইয়ের কথাগুলো ভাবতে লাগলাম। আর আমি কিভাবে জানবো যে উনি আমাকে পছন্দ করেন? আর ওনাদের যে ডেঞ্জারাস পরিবার, না জানি কি হবে। যা হবে ওদিক ভেবে লাভ নেই। এখন দুজনের স্বপ্ন নিয়ে ভাবি। এতদিন ছিল শুধু আমার, কিন্তু এখন দুজনের। কিন্তু এটা যে আরেকজনের স্বপ্ন, সেটা কখনো কল্পনাতেও ভাবিনি। ফোনটা নিয়ে পুলিশিনীকে ফোন দিলাম। প্রথমবার কেটে গেল, আবার দিতে যাব তার আগেই ফোন দিয়েছে। রিসিভ করে চুপ করে আছে। তুমি বাসায় এসেছো? কখন পৌঁছেছো? এই তো একটু আগেই। দোকানে সব কিছু রেখে বাড়িতে এসে গোসল করে শুয়ে আছে। ও আচ্ছা, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। কি করেন? এই তো থানায়। আমি তোমার সাথে বাসায় গিয়ে কথা বলি। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিল। আমি চুপ করে শুয়ে ভাবতে থাকলাম এই 7 মাসে কী হলো সেগুলো নিয়ে। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে জানিই না। দরজায় টোকা পড়াতে ঘুম ভাঙলো। উঠে গিয়ে দরজা খুলে দেখি শান্ত। কী রে, এসেছিস? এই নাও টাকা, আর এই নাও কত টাকার কি বিক্রি করেছি সেটার হিসেব। এগুলো দেখার প্রয়োজন নেই, তোর ওপর বিশ্বাস আছে তাই তোকে দায়িত্ব দিয়ে গেছে। ছোট থেকে দেখে আসি না তুই কেমন। আশা রাখি তুই কখনো আমার বিশ্বাস ভাঙবি না। মরে যাব ভাই, তারপরও তোমাকে কখনো ধোকা দেব না।
থাক, মরতে হবে না। আচ্ছা তুই তাহলে যা, তোর বউ আবার অপেক্ষা করছে তোর জন্য। বিয়ের পর তো আর তোকে রাতে বের হতেই দিচ্ছে না। কি করব বলো, রাতে বের হতে চাইলেই ঝগড়া শুরু করে দিচ্ছে। আচ্ছা তোর বের হওয়াই লাগবে না। শান্ত আমাকে দোকানের চাবি আর টাকার ব্যাগ দিয়ে চলে গেল। শালা ছিলাম কি আর হয়েছে কি, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজছে। ফোনটাও বাজতে গিয়ে দেখি অহনা ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, ম্যাডামের কাজ তাহলে শেষ হয়েছে? জি, কি করো? খেয়েছো? না, খেতে যাব, তখন ঘুমিয়ে গিয়েছিলাম, তাই বাইরে যাওয়া হয়নি। তুমি রান্না করতে পারো না? কতদিন এমনভাবে বাইরে খাবা? যতদিন বউ রান্না করে না খাওয়াবে ততদিন পর্যন্ত বাইরেই খেতে হবে। আচ্ছা আপনার খাওয়া হয়েছে? থানা থেকে বের হয়েছেন? জি, খাওয়া দাওয়া শেষ করে ফোন দিলাম। যাও যাও, আগে খেয়ে আসো, তারপর না হয় কথা হবে। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে বাড়িতে তালা দিয়ে মোড়ে চলে এলাম খেতে। তারপর ওখান থেকে ডাল, আলু ভর্তা আর ভাত খেয়ে এলাম। এসে উঠোনে দড়ির খালটা ফেলে শুয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ আর তারা দেখতে লাগলাম। ফোন নিয়ে পুলিশিনীকে ফোন দিলাম। প্রথমবার রিং হতেই রিসিভ করলো। মনে হচ্ছে ফ্রি আছেন। ফোন দিতে রিসিভ করলেন। তেমন তুমি কি করো? কি আর করব, বাড়ির উঠানে শুয়ে শুয়ে আকাশ দেখছি। আর এই তো আপনাকে ফোন দিলাম। আপনি কি করেন? শুয়েছি, একা একা আকাশ বিলাস করছি। তো কি করব, বউ থাকলে বউকে নিয়ে করতাম, কিন্তু যেহেতু নেই সেহেতু ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। আহারে কি কষ্ট! তোমার এত কষ্ট সহ্য হচ্ছে না, তোমার জন্য অনেক মায়া হচ্ছে। তাহলে আমার কষ্টে শুয়ে শুয়ে কাঁদেন। আচ্ছা আপনি না বাসায় যাবেন বলেছিলেন, কখন বাসায় যাবেন? যাবো না, গেলেই বিয়ে দিয়ে দেবে। আর আমি এখনো কয়েক মাস বিয়ে করতে পারবো না। কেন, কোনো সমস্যা আছে? এই কয়েক মাসে কি এমন হবে শুনি? অনেক কিছুই ঘটবে। বয়স পেরিয়ে গেলে তখন আর বর খুঁজে পাবেন না। যান গিয়ে বিয়েটা করে নেন। চুপ! শুধু আমার বিয়ে নিয়ে পড়ে থাকে। ওইদিকে আমার পরিবার আর এইদিকে তুমি। বিয়ের কথা আর বলবে না তো, তোমার মুখে সেলাই করে রেখে দেবো। হ্যাঁ, এমনভাবে বলছে মনে হচ্ছে বিয়ে করবে না। এত রেগে যাবার কি আছে শুনি? আবার তো তোমার সাথে আর কথাই বলবো না, যা। আহা, রাগ করেন কেন? আচ্ছা আর বললাম না, আর বলবো না। বিয়ে কেন করছেন না? ধুর! রাগে ফোনটা কেটে দিল। একে একে একটু হেসে ফোন দিলাম, কিন্তু কেটে দিচ্ছে। আরও কয়েকবার ফোন দিলাম, কিন্তু কেটে দিল। বুঝলাম বেশ রেগে গেছে। আর ফোন না দিয়ে চুপ করে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। কি আজব ব্যাপার, মানুষ কত ছোট ছোট কথায় রাগ করে, কিন্তু সবার কথাই কি এমনভাবে রাগ করে? না নির্দিষ্ট কিছু মানুষের কাছেই রাগ প্রকাশ করে। সেটাই, সবার সামনে রাগ করলে তো আর কেউ রাগ ভাঙাবে না, তাই নির্দিষ্ট কিছু মানুষের সামনে প্রকাশ করে। আবার ফোন দিলাম, তখন রিসিভ করলো। রিসিভ করতেই বললাম, রাগ কমেছে? না, আমার রাগ হচ্ছে, ইচ্ছে করছে কাউকে ইচ্ছে মতো মারি। আমাকে নিয়ে গিয়ে আগের মতো কেলানি দিতে পারবেন, তাহলে আপনার রাগ কমে যাবে। না, তা করা যাবে না। তোমার গায়ে যতটা মাইর পড়বে তার থেকে দ্বিগুণ আঘাত আমার মনে পড়বে। মানে ঠিক বুঝলাম না, আমার শরীরের সাথে আপনার মনের মিল কিভাবে? তুমি আমার ফ্রেন্ড না? তাই তো। তাহলে কাকে মেরে রাগ কমাবেন? পাঞ্চিং ব্যাগ আছে, ওটাতে মেরে রাগ কমাবো। এখন এখন এগুলো করবেন? কি দরকার এত রাতে এগুলো করার? তার থেকে বরং সকালে করবেন। রাগ হচ্ছে এখন, এখন ইচ্ছে করছে পেটাতে। আর উনি বলে সকালে নাকি পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরে রাগ কমাবে। তোমার বুদ্ধিও বটে। না আসলে এগুলো করতে গেলে শুধু শুধু শরীরটা ঘেমে যাবে, তাই বললাম আর কি। এত রাতে ঘাম ঝরানোর প্রয়োজন আছে কি? তো কি হয়েছে শুনি? কথা শেষ হচ্ছে, আমি অনেক রেগে আছি। তো আমি কি করতে পারি এখন? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করতেছি। অহনা এর মধ্যেই পাঞ্চিং ব্যাগে যে ঘুষি মারতেছে বুঝতে পারছি। কি মেরি বাবা, রাগ উঠলে নাকি মারতে ইচ্ছে করছে। আমি চুপ করে আছি, আর অহনা ম্যাডাম পাঞ্চিং ব্যাগে পাঞ্চিং করছে। একটু পরে বলল, কি হলো, চুপ করে আছো যে? কি বলবো শুনি? আমার ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাব। আপনি ওইগুলো ছেড়ে এখন ঘুমিয়ে পড়েন। আমি এখন গিয়ে ঘুমিয়ে যাব। এই যে, গুড নাইট। জি, ঘুম আসে, তাই ওখান থেকে বিছানায় এসে ঘুমিয়ে গেলাম। এমনভাবে দিনগুলো কাটতে লাগলো। হাই ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? নতুন কি কালেকশন আছে? শান্ত ম্যামকে জিন্স আর টি শার্টগুলো দেখাতো।
আমার কথা শুনে শান্ত মেয়েটাকে পোশাক দেখাতে লাগলো। মেয়েটা পোশাক নিয়ে বিল দিয়ে চলে গেল। কি একটা অবস্থা! এখন মেয়েরা ছেলেদের পোশাক পরা শুরু করেছে। সব পারিবারিক শিক্ষা। দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। অহনা ম্যাডামকে বুঝতে দেয়নি যে আমি সব কিছু জানি। আর রাসেল ভাইয়া হয়তো পুলিশিনীকে বলেনি যে উনি আমাকে সব কিছু বলেছে। দেখতে দেখতে বিজনেসটা বেশ বড় হয়েছে। এই 1 বছরে কত পরিশ্রম, কত কি যে হয়েছে তার ঠিক নেই। শান্তকে মাসে 15,000 টাকা করে বেতন দিই। ভাবছি আর কিছু বাড়িয়ে 20,000 টাকা দেব। এখন শান্তকে দিয়ে 2 জন কাজের লোক। মাঝে মধ্যে আমার জীবনচক্রকে নিয়ে হাসি। প্রায় শালা ছিলাম চোর, তারপর হলাম কর্মচারী, তারপর হলাম ব্যবসায়ী। পুলিশিনী আমাকে যে 1.5 লাখ টাকা দিয়েছিল ওইটা এখনও দেয়নি। আজকে শুক্রবার, দোকান বন্ধ। বিকেলে লেকের পাড়ে বসে আছে আর পুলিশিনীর জন্য অপেক্ষা করছে। ভাইয়া, ওই আপুর জন্য অপেক্ষা করছেন তাই তো? আজকে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছেন মনে হচ্ছে। জি, কিন্তু আপু এখনো আসলো না যে? এত দেরি করে কেউ আসে? আরে সমস্যা নেই, চলে আসবে যখনই হোক। উনি কি আপনার গার্লফ্রেন্ড? না, শুধু ফ্রেন্ড। তবে উনি আমাকে পছন্দ করে, সেটা জানি আর বুঝিও। ও আচ্ছা, কিন্তু আপনি ওনাকে পছন্দ করেন না? করি, কিন্তু বলিনি। আর বুঝতেও দেয়নি যে আমি ওনাকে পছন্দ করি। আরে বলে দেন, তখন দেখা যাবে হারিয়ে ফেলছেন। সেই ভয় নেই, আমার থেকে ওনার আমাকে হারানোর ভয় বেশি আছে। আমি জানি উনি আমাকে অনেক ভালোবাসে। এতদিন ধরে অপেক্ষা করার কারণ হচ্ছে ওনার যোগ্য হওয়া, যেন ওনার পরিবার সহজে রিজেক্ট না করতে পারে। ও আচ্ছা, এই ব্যাপার। এখন তো মনে হচ্ছে আপনি ওনার যোগ্য হয়ে গেছেন। এখন বলতে অসুবিধা কোথায়? না, তবে আরও একটু সময় নেব, কারণ আমার বাড়ি বানাতে হবে। জমি নিয়েছি, এখন বাড়ি বানাতে হবে। ও, ওই যে উনি চলে এসেছেন। আচ্ছা, আমি যাই, আপনি থাকেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। মেয়েটা উঠে চলে গেল। অহনা পাশে এসে বসলো। মনে হচ্ছে রেগে আছে, কিন্তু কেন রেগে আছে বুঝলাম না। আপনি রেগে আছেন যে? কোনো সমস্যা হয়েছে? ওই মেয়ে তোমার সাথে কি করছিল? কেন তুমি ওই মেয়ের সাথে কথা বললো? আরে এসব ছাড়েন, আগে শোনেন ঘটনা কি। কি হয়েছে বলো? একটা মেয়ে কতটা বোকা হলে আমাকে পছন্দ করে? না আমি পড়ালেখা জানি না, আমি তার মতো সুন্দর না, তাদের মতো বড়লোক। তারপরেও সে কীভাবে আমাকে পছন্দ করতে পারে আমার বুঝে আসে না। আর আমাকে বিয়ে, আবার সারা জীবন পাশে থাকার চিন্তা ভাবনাও করে। নিশ্চয়ই ওই মেয়েটা। আজকে তো আর হচ্ছে। কি করবেন শুনি? সারা জীবন কি আপনি এমনভাবে আমার পাশে থাকবেন নাকি? আমাকে তো বিয়ে করতে হবে, তাই না? সংসার করতে হবে। এমনভাবে কি একা জীবন পার করা যায়? এখন জেলাস ফিল করছেন আর রেগে যাচ্ছেন, কিন্তু যখন আমার বউ আমার পাশে থাকবে তখন কি করবেন শুনি? তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দেবে? আমার সাথে আর কথা বলবে না? আমি কি সেটা বলেছি? আমি বলছি আপনি সেই সময় কি করবেন। পুলিশিনী চুপ করে আছে। ওনার চুপ করে থাকা দেখে বললাম, তাহলে এখন এত রেগে যাচ্ছেন কেন? আমার পাশে কে বসলো, কে কথা বললো, তাতে এত রাখছেন কেন? ওনার চুপ থাকা দেখে ওনার দিকে তাকিয়ে দেখি চোখে পানি ছলছল করছে। কি আর করবো? খুন করবো? আইনের লোক হয়ে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন, এমনটা আপনার থেকে আশা করিনি ম্যাম। আমার ভালো লাগছে না, আমি বাসা যাব। আমার কেমন যেন লাগছে। আসলেন আড্ডা দিবেন, একান্তে সময় কাটাবেন, অথচ বলছেন চলে যাবেন। বিষয়টা কেমন হয়ে গেল না? কিছুক্ষণ বসে থাকেন, তারপর যাবেন। আপনার তো কোনো কাজ নেই, বাসায় গিয়ে কি করবেন শুনি? এখানে বসে থাকতে ভালো লাগছে না। আপনি বলেন, আমার সাথে বসে থাকতে ভালো লাগে, আমার সাথে কথা বলতে ভালো লাগে, আমার সাথে সময় কাটাতে ভালো লাগে, আর এখন বলছেন ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তা জানতে পারি? সত্যি কি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? কথা বলতে বলতে পকেট থেকে রিংটা বের করলাম। তারপর ডান সাইড থেকে উঠে সামনে বসলাম। আচ্ছা, বিনা অনুমতিতে একটা কাজ করলাম। অহনার হাত ধরে আংটিটা পরিয়ে দিলাম। অহনা আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি। একটু তাকিয়ে থেকে মাথা নিচু করে নিল, মনে হচ্ছে কান্না করছে। সামনে থেকে উঠে আবার পাশে গিয়ে বসলাম। এখনও মাথা নিচু করে আছে। মেয়েরা কি আজব, সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। আর না থাক, ওটা বলা যাবে না। থুতনি ধরে মাথা উঁচু করে বললাম, এমনভাবে মাথা নিচু করে আছেন কেন? আমি সব কিছু জানি। দ্বিতীয়বার যখন ঢাকা গেলাম তখন রাসেল ভাইয়া সব বলেছে। আমি আপনার বিষয়টা কখনো এমনভাবে ভাবিনি। ভাবতাম হয়তো আপনি ফ্রেন্ড হয়ে বা আপনাকে সাহায্য করার জন্য প্রতিদান দিচ্ছেন।
যখন রাসেল ভাইয়া বলল তখন থেকে আমার ধারণা চেঞ্জ হলো। আপনি না বললে আর আমি না বুঝলে হয়তো আমি অন্য কারো হয়ে যেতাম। আমি তোমাকে অন্য কারোর হবার আগে আমার করে নিতাম। কোথায় কিছু তো বলিনি। আপনাকে না বলে যদি প্রেম করতাম তখন কি হতো? কিছু করার ছিল না। আমার মতো ছেলেকে আপনার মতো মেয়ে কী কারণে পছন্দ করলো আমার বোঝে আছে না। না পড়াশোনা জানি, না আপনার যোগ্য, ছিলাম চোর, তারপর কাজের ছেলে, আর সব কিছু তো জানেন। সব কিছু জানার পরেও কেন এমন করলেন? আমি জানি না। আচ্ছা বলতে হবে না। আর কত কাঁদবেন? এখন তো চোখ মোছেন। রিঙ্কিটার কি প্রয়োজন ছিল? যদি তোমার ব্যবসার ইনভেস্ট করতে, তাহলে এখান থেকে কিছু বাড়তো। এটার দাম কত শুনি? জেনে কি হবে শুনি? এটা আমার সাধ্যর মধ্যে গিফট প্লাস বিয়ে রিং। যখন পারবো তখন আরও কিছু দেব। রিংটা অনেক সুন্দর, ধন্যবাদ। জি। তারপর কিছুক্ষণ বসে থেকে উঠলাম। আসবার সময় হাত ধরতে গিয়েও সাহসে কোলাচ্ছে না। তখন কিভাবে সাহস এসেছিল জানি না। হাতের কাছে হাত নিয়ে গিয়ে সরিয়ে নিয়েছে। আমার অবস্থা বুঝতে পেরে আমার হাতের মধ্যে হাত রাখলো। আমিও ভয় না পেয়ে হাতটা ধরলাম। ফিলিংসটা কেমন বলে বোঝানো অসম্ভব। তারপর চলে আসি বাসায়। আমার বাড়ির সামনে নেমে গেলাম, আর অহনা চলে গেল। এমনভাবে কয়েকদিন গেল। আজকে অহনার বাসায় আমাকে ডেকেছে, তাই এসেছি। ওনার আব্বু আর আম্মু এসেছে। কেন ডেকেছে বুঝতে পারছি। কলিং বেল দিতেই কেউ দরজা খুলে দিল। তাকে দেখি অহনা দাঁড়িয়ে আছে, মুখে তার মুচকি হাসি। কোনো সমস্যা হবে না তো? আমার কিন্তু অনেক ভয় করছে। আরে কিছু হবে না, আমি আছি না। ঠিক আছে। মাথা নাড়িয়ে ওনাদের কাছে এসে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি। সোফায় বসলাম। না জানি কি বলবে। বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। যেই ভয় লাগছে কি যে বলবো কি জানি। আমি চুপ করে আছি। আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। তখন তোমার সাথে দেখা করতে পারিনি। এইসবের কোনো প্রয়োজন নেই স্যার। মানুষ হয়ে মানুষের জন্য অতটুকু করাই যায়। ওহো, এখানে আসার পরে তোমার অতীত থেকে বর্তমান পর্যন্ত সব কিছু জানলাম। অতীত নিয়ে না কথা বলাই ভালো। অপরাধ করা ছেড়ে এইসব করছো শুনে ভালো লাগলো। আমার মেয়ে সব কিছু বলেছে, তারপরও তোমার কাছে জানতে চাই। আচ্ছা, তুমি কি নিজেকে আমার মেয়ের যোগ্য মনে করো? জি না, এখন পর্যন্ত হতে পারেনি। তবে পুরোপুরি চেষ্টা করছি আপনার মেয়ের যোগ্য হবার। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়ে যেতে পারবো। ওহো আচ্ছা, তোমার বাৎসরিক আয় কত? আমি সেভাবে কখনো হিসেব করিনি। তবে আমি মাসিক হিসেব করে দেখেছি যে কখনো 40,000 হয়েছে, কখনো 50 হয়েছে, আবার কখনো মাসে 70 থেকে 80 পর্যন্ত গেছে। তুমি কি জানো আমার মেয়ে একবার মার্কেটে গেলে কত টাকা খরচ করে? আমার মেয়ে যদি মাসে 2 থেকে 3 বার মার্কেটে যায়, তাহলে তুমি যেই টাকা ইনকাম করো সেটা শেষ হয়ে যাবে। জি আমি জানি। তারপরেও তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাইছো যে? স্যার, আপনি এত বছরে যা ইনকাম করেছেন সেটা আমার কাছ থেকে এই বয়সে যা চাচ্ছেন সেটা কিভাবে সম্ভব বলেন? আপনার বাবার থেকে হয়তো অনেক কিছু পেয়েছেন, কিন্তু আমি কিছুই পাইনি। আমার এই পৃথিবীতে কেউ নেই, না অতীতে ছিল। সব কিছু নিজের পরিশ্রমে করেছি। আপনার 3/1 সম্পদ বর্তমানে আমার কাছে নেই, কিন্তু ভবিষ্যতে হবে বা আপনার থেকে বেশি হবে। কিছু না মনে করলে একটা কথা বলি। আমি যতটুকু শুনেছি আপনার বাবার অনেক টাকা ছিল, ওখান থেকে আপনার অনেক ধন সম্পদ। ওগুলো যদি আপনার না থাকতো তাহলে আপনি যা বেতন পান সেটা দিয়ে আপনার মেয়ের মাসে কয়বার শপিং করা হতো? আর হতো না। আর না, শপিংয়ে গিয়ে এত টাকা খরচ করাও হতো না। আর ভুল কিছু বললে মাফ করেন। মাপ চাওয়ার কিছুই নেই, তুমি যথার্থ বলেছ। তেমন কিচ্ছু না, তোমাকে বাজিয়ে দেখতে চাইছিলাম। দোয়া করি তুমি এগিয়ে যাও। তোমার হাতে আমার মেয়ের হাত দিতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ স্যার। অন্যদিকে তাকিয়ে দেখি মিটমিট করে হাসে। আন্টি নাস্তা নিয়ে এলো। খেতে খেতে সবার সাথে কথা বললাম। তোমার বাসা বানানোর কবে প্ল্যান? অনেক দেরি। যখন আমার কাছে বাসা দেওয়ার যথেষ্ট পরিমাণে টাকা হবে তখন বাসা করব। আপাতত 3-4 বছর পর বা আরও পরে। এখন না হয় বাসা ভাড়া নিয়ে থাকবো। তুমি তো এখানেই থাকতে পারবা। আর অহনাকে কি এই জব করতে দিবা? যদি আপনার মেয়ের ইচ্ছে করে তাহলে করবে, সমস্যা কোথায়? তবে 1 বছর আগে যে সমস্যায় পড়েছিল ওই রকম কিছু হলে জব করতে দেব না।
পুলিশের চাকরি করে এমন সমস্যা তো মাঝে মধ্যে আসতেই থাকবে। তোর কি ইচ্ছে? আমি কি বলবো? এখন যদি বলে যে চাকরি করতে হবে না, তাহলে ছেড়ে দিতে হবে। বাহ, তোকে বললাম চাকরি করতে হবে না, কিন্তু তুই শুনলি না, জেদ করে গেলি। কিন্তু এখন দেখি অন্য সুর। এই চাকরির জন্য নতুন করে কিছু হারাতে চাই না। একবার যেই ভুল করেছি সেই ভুল আরেকবার করতে চাচ্ছি না, তাই এমন ডিসিশন। এবার যাব, তোমাদের সাথে বাসা যাব। আমাদের জামাইকে কেন রেখে যাবা শুনি? তাকেও সাথে করে নিয়ে চলো, নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিব। স্যার, আমি চলে গেলে এদিক কে দেখবে? কেন, শান্ত আছে না তোমার চেলা? আছে, কিন্তু বেচারার আমার বিয়ে খাওয়ার অনেক শখ। আর আপন বলতে তো শান্তই আছে, ওকে ছাড়া কিভাবে বিয়ে করব? বুঝতে পারছি, এখন কি করবা শুনি? এইসব ধুমধাম করে বিয়ে না করে যদি এখানে মসজিদের ইমাম ডেকে বিয়েটা পড়িয়ে দিলে ভালো হতো। আমার তো তেমন কেউ নেই, শুধু শান্ত আর ওর বউ আছে। আঙ্কেল আন্টি তো এখানে আছে, ভাইয়া ভাবিকে ডেকে নিলেই হয়ে যেত। তার থেকে বরং ওদের দুজনকেই সাথে নিয়ে নাও। 2 দিন থেকে না হয় ওরা চলে আসবে। আর 2 দিন বন্ধ রাখলে মনে হয় না খুব বেশি সমস্যা আছে। আমার তো অনেক আত্মীয় স্বজন আছে। তা করা যায়, তাছাড়া শুক্রবার বন্ধ থাকে। তাহলে তো ভালোই, সামনে বৃহস্পতিবার সকালে চলো। অন্যদিকে তাকিয়ে বললাম যে আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে, কাজের মানুষ বসে থেকে হবে না, তাই তো? জি তেমনি। তারপর চলে আসি দোকানে। দোকানে এসে শান্তকে সব কিছু বললাম। ব্যাটা তো মহা খুশি। তোর খুশি দেখে মনে হচ্ছে ওরই বিয়ে। 1.5 বছর পর উটির সামনে দাঁড়িয়ে আছি। অহনাকে নিয়ে আসা হয়েছে বেবি ডেলিভারির জন্য। আমার শাশুড়ি এবং ভাবিও আছে। ভাইয়া বাইরে গেছে একটু, খুব টেনশন হচ্ছে। আল্লাহ যেন আমার পাগলিটার কিছু না হয়। ডাক্তার বেরিয়ে এসে বলল দুজনেই সুস্থ এবং ভালো আছে। আমি তো মহা খুশি। দৌড়ে ওটি রুমে ঢুকতে যাব, তখন ভাবি টেনে তুলল। বুঝলাম যে বেডে যতক্ষণ না দিবে ততক্ষণ আমাকে যেতে দেবে না, কিন্তু আমার তো আর সহ্য হচ্ছে না। অপেক্ষা যখন করেছি তখন আরেকটু করেই নিই। একটু পরে বেডে দেয়, সাথে সাথে আমিও আর সবাই আসে। অহনার কপালে একটা চুমু দিয়ে আমাদের ছেলেকে কোলে নিয়ে বললাম সম্পূর্ণ তোমার মতো রং পেয়েছে, আমার মতো একটুও লাগে না। আরে ওস্তাদ, 7 দিনে 7 রকম হবে। আর নাকটা তো তোমার মতো, তোমার ছেলে তোমার মতো না হয়ে যাবে কোথায়? বলছিস? যাক তাহলে ঠিক আছে। তুমি চাইলে মেয়ে, কিন্তু হয়ে গেল ছেলে। আরে পাগলি, যা হয়েছে এতে আলহামদুলিল্লাহ, মন খারাপ করো না, শুকরিয়া আদায় করো। দেখি ভাইয়া কয়েক বক্স মিষ্টি নিয়ে এসেছে। হ্যাঁ, উনি কি পুরো হাসপাতালেই দিবেন নাকি? মনে তো হচ্ছে তাই। আমাদের থেকে দেখে ভাইয়াই বেশি খুশি। সেটাই তো মনে হচ্ছে। ভাইয়া এখানে সবাইকে মিষ্টি দিয়ে চলে গেল বাইরে। বোন যেমন ভাইও তেমন। ভাবি আমার থেকে আমার ছেলেকে কোলে নিল, ভাবির থেকে আম্মু। গল্পটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর এখানে বিজনেসকে যতটা সহজভাবে উপস্থাপনা করা হয়েছে, এটা মোটেও এতটা সহজ না, বুঝতেই পারছেন। এটা জাস্ট গল্প। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।